ছাড়েন বলছি, এভাবে আপনারা। নেহা আর কিছু বলতে পারে না। সাদা কাপড় দিয়ে মুখটা বেঁধে দেয় চিকন গোছের টিলে টি শার্ট পরা একটি ছেলে, আর সাথে সাথে অন্য একটি ছেলে তার হাত দুটো দড়ি দিয়ে বেঁধে দেয়। নেহা চিৎকার করতে পারছে না, কেবল চোখ গোল গোল করে সবাইকে একবার দেখে নিল। তিনজন ছেলের মধ্যে নেহা একজনকে বেশ ভালো করেই চেনে। তারই এলাকাতে বাসা ছেলেটির। ছেলেটির নাম মনে করার চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত চিন্তায় নামটাই মনে পড়ছে না। কিন্তু সেই পরিচিত ছেলেকে নেহা কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে একজন নেহার চোখ দুটো বেঁধে দেয়। পরিচিত ছেলেটির কণ্ঠ থেকে নেহা শুনতে পায়, এ শ্যাম, জলদি গাড়ি স্টার্ট দে, সময় খুব কম। নেহা ভয়ে আটকে ওঠে। কোথায় নিয়ে যাচ্ছে তাকে? কণ্ঠ শুনে সে ছেলেটির নামটা মনে করে নেয়। ছেলেটির নাম রাফাত। তার বাড়ির কয়েক বাড়ি পরেই রাফাতের বাড়ি। কদিন ধরে সে আমার উপর নজর রাখছিল, তবে কি আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য এমনভাবে নজর রাখছিল? নেহা এসবই ভাবতে থাকে। কেউ একজন তার হাত দুটোও বেঁধে ফেলে। নেহা করে কান্না করতে থাকে। বেশ কিছু সময় যাওয়ার পর নেহা শুনতে পায়, শ্যাম এখানে থামা, চলে এসেছি। আবারও রাফাতের কথা শুনতে পায় নেহা। কয়েকটি হাত এসে গাড়ি থেকে টেনে নামায় নেহাকে। তারপর এক এক করে হাত, চোখ ও মুখের বাঁধন খুলে দেয়। নেহা অবাক চোখে দেখতে থাকে চারপাশ। অপরিচিত জায়গা এটি, তবে একটি সাইনবোর্ডে লেখা দেখে নেহার চোখ আটকে যায়, কাজী অফিস। কিন্তু তাকে এখানে কেন আনা হয়েছে? একটি ছেলে তাকে প্রায় টানতে টানতে ভিতরে নিয়ে গেল। নেহা কল্পনাও করতে পারছে না তার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু হতে চলেছে। নেহা ভিতরে প্রবেশ করে। কাজী সাহেবের সামনের চেয়ারে একটি ছেলে বসা, একদম হিরোদের মতো দেখতে, লম্বা 6 ফিট, সিক্স প্যাক বডি হবে, একটা কালো স্যুট পরা, একটা কালো সানগ্লাস, চুলগুলো স্টাইল মারা। নেহা খানিকটা বিস্ময় নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। তাকে তুলে নিয়ে আসা হয়েছে কিছু সময় সেটা ভুলে যায়, কিন্তু পরক্ষণে তুড়ি বাজানোর শব্দে সম্বিত ফেরে। কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? কি ভাবছো এত? নেহা চমকে ওঠে। চেয়ারে বসা ছেলেটির কথা বলে ওঠে, আমাকে যারা তুলে এনেছিল তাদের মধ্যে কেউ একজন আমাকে ছেলেটির পাশে বসিয়ে দিয়ে ওর চারপাশে ঘিরে দাঁড়ালো। নেহা প্রশ্ন করে, আপনি কি? আপনি আমাকে এইখানে কেন তুলে এনেছেন? বিয়ে করার জন্য। কি ফাজলামি পেয়েছেন? পাশে বসা ছেলেটি কিছু বলে না, কেবল মুচকি হাসতে থাকে। নেহার ইচ্ছে করছে এখনই সবগুলোকে চট দিয়ে এখান থেকে চলে যায়। কত বড় সাহস এদের, আমাকে তুলে নিয়ে এসেছে, তাও আবার সোজা বিয়ে করার কথা বলছে। কি মনে করে এরা? নেহা নীরবে এসবই ভাবছে। তখনই পাশে বসা ছেলেটি বলে, আমি নিলয়, আপাতত তোমার সাথে কোনো প্রকারের ফাজলামি করছি না। তোমাকে তুলে আনা হয়েছে মূলত বিয়ের জন্যই। বিয়েতে রাজি হলে ভালো, না হলে আলো ভালো। নিলয় কথাগুলো নেহার দিকে তাকিয়ে খুবই শান্ত গলায় বলল। নেহা এমন কথা শুনে কেবল চুপ হয়ে যায়নি, সে কি বলবে সেটাও সে ভাবতে পারছে না। কি সাংঘাতিক ব্যাপার ঘটতে চলেছে তার সাথে। যাকে চিনি না তাকে বিয়ে করতে হচ্ছে, তাও আবার দিনে দুপুরে তুলে এনে। এই কাগজটা ধরো। এটা কিসের কাগজ? আর আমি এটা নিয়ে কি করব? সাইন করো, এটা আমাদের বিয়ের কাবিনের কাগজ। কি? নেহা বেশ খানিকটা রাগে দৃষ্টিতে তাকিয়ে রইল নিলয়ের দিকে। রাগের প্রভাব চোখে মুখে বেশ গভীরভাবে ফুটে উঠল। মাথাটা গরম হয়ে গেল তার, তাই কাগজটা টান দিয়ে ছিঁড়ে ফেলল নেহা। তারপর বলল, কি পেয়েছেনটা কি? হ্যাঁ, আমি আপনাকে কেন বিয়ে করব? না আমি আপনাকে চিনি, না আগে কোনোদিন দেখেছি আপনাকে। শুনুন, ভালোভাবেই আমাকে যেখান থেকে তুলে নিয়ে এসেছেন সেখানে দিয়ে আসুন, নাহলে এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। নেহার কথা শুনে নিলয় সহ আশেপাশে সবাই হাসতে লাগলো। নেহা এবার অবাক চোখে তাকায় সবার দিকে। এলাকাতে নেহার আব্বুর অনেক বেশি রাজনৈতিক পাওয়ার আছে। নিলয় হাসতে হাসতে বলে, শোনো, জলদি সাইন করো, না হলে তোমার আব্বুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাসুম। পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলে পকেট থেকে ফোন বের করে নেহার সামনে ধরে। নেহা বিস্ময়কর চাউনি দিয়ে সেদিকেই তাকায়। সে একটি ভিডিও দেখতে পায়,
যেখানে নেহা দেখে ওর আব্বু অফিস থেকে বের হচ্ছে আর তার পিছনে দুজন লোক, ওদের হাতে রিভলভার। তারা নেহার আব্বুকে ফলো করছে। নেহা ভয় পেয়ে যায়, কারণ তার আব্বু ছাড়া আপন বলতে কেউ নেই। নেহার আম্মু মারা গেছে আরও 4 বছর আগে। নেহা তার আব্বুকে প্রচণ্ড রকম ভালোবাসে, তাই নেহা কাঁদতে কাঁদতে পাশে বসা ছেলেটির দিকে তাকায়। একটু আগে তার সৌন্দর্য দেখে কত কিছুই না ভাবছিল, আর সেই মানুষটা এরকম জঘন্য টাইপ আচরণ করবে নেহা কল্পনাও করতে পারেনি। তাই সে বলে, প্লিজ আমার আব্বু কিছু করবেন না। আপনি বলেন কোথায় সাইন করতে হবে। দ্যাটস লাইক এ গুড গার্ল। তারপর নেহা বিয়ে করে ফেলে এই অপরিচিত মাস্তান একটি ছেলেকে। নেহা তাকে অসহ্য দৃষ্টিতে বারবার দেখছে আর মনে মনে বলছে তাকে খুন করে সে পালাবে। কান্না করতে করতে সে ভাবে, চেনা নেই জানা নেই একটা ছেলেকে বিয়ে করে নিলাম, কি হচ্ছে আমার সাথে এগুলো? আম্মু, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? এতদিন ওই ডাইনি রাক্ষসী মহিলার জন্য শান্তিতে বাসায় থাকতে পারতাম না। আজ যখন বাসা থেকে চলে আসলাম তখন এই ছেলে আমাকে তুলে নিয়ে এসে বিয়ে করলো। কি হচ্ছে আমার সাথে এগুলো? কেন হচ্ছে এমন? বিয়ে করবো না বলে বাসা থেকে চলে আসলাম, আর এখন কি হলো? আম্মু, তুমি কেন আমাকে নিয়ে গেলে না? নেহা কান্না করতে করতে কথাগুলো ভাবছে। আজ তাকে দেখতে আসার কথা, আর দেখতে এসেই তাকে বিয়ে করে নিয়ে যাবে। ভোরে উঠে নামাজ পড়ে বসে আছে নেহা। এমন সময় তার আব্বু রুমে আসে। নেহার আব্বুর নাম আশরাফ, একটি রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদক। এলাকাসহ এলাকার বাইরে মিস্টার আশরাফ সাহেবের বেশ নাম ডাক। কিন্তু আজ সকালে নেহার ঘরের দরজার সামনে আশরাফ সাহেব দাঁড়িয়ে থাকে বেশ কিছু সময়। তারপর হুট করেই বলে, নেহা, ভিতরে আসবো? আব্বু তুমি রুমে আসবে? এই তো অনুমতি নেওয়ার কি আছে, আসো। আসলে আমি একটা কথা বলতে এসেছি। কি কথা আব্বু, বলো না। আসলে কথাটা তোকে কি করে বলি? দেখ মা, তুই তো বড় হচ্ছিস, তোকে তো আর আমি ঘরে রাখতে পারবো না। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস, বিয়ে তো করতেই হবে। তাই বলছিলাম কি, তোর মা মানে সৎ মা কতদিন ধরে বলছে, আর ছেলেটাও অনেক ভালো, তুই তো আকাশকে চিনিস। আশরাফ সাহেব এ অবধি কথা বলে থেমে যায়। মা মরা মেয়ে নেহার দিকে কিছুটা নরম দৃষ্টিতে তাকায়, তবে নেহা বেশ অবাক চোখে তাকিয়ে থাকে, কারণ নেহা এতক্ষণে বুঝে নিয়েছে তার আব্বু এভাবে রুমে আসার কারণ তাকে বিয়ে দেওয়া। আর ছেলেটা হলো আকাশ। আকাশ হলো নেহার সৎমার বোনের ছেলে, একদম মায়ের আঁচল ধরে রাখা গাধা টাইপ ছেলে। মায়ের অনুমতি ছাড়া বাথরুমেও যায় না, সবসময় মায়ের কথা মেনে চলে। নেহা উদাস দৃষ্টিতে তাকিয়ে বলে, কিন্তু আব্বু আমি। কোনো কিন্তু না মা, তুই ভেবে বলিস। আর তোর কাছে আমার একটা আবদার পারলে রাখিস। তোর মাও এটা চায়, আকাশের সাথে তোর বিয়ে হোক। আর একটা কথা, কাউকে পছন্দ থাকলে বলতে পারিস, আমি তার সাথে তো বিয়ে দেব। আশরাফ সাহেব আর কিছু বলে না। নেহাকেও কিছু বলার সুযোগ না দিয়ে হনন করে হেঁটে চলে যায়। নেহা আশরাফ সাহেবের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে আকাশকে বিয়ে করতে চায় না। এর কারণ হলো নেহার সৎ মা, কিন্তু নেহার তো কাউকে পছন্দও না, সে কাউকে ভালোই বাসেনি। তাহলে সে কি করবে এখন? আজ যাই হোক, এই হাবা মায়ের ছেলেটাকে বিয়ে করতে পারবো না, আর ওই ডাইনি রাক্ষসী মহিলার বোনের ছেলেকে তো জীবনেও না। এসবই ভাবছে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে নেহা। এমন সময় নেহার সৎ মা নেহার ঘরের দরজার কাছে আসে। নেহাকে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে দেখে বলে, নবাবজাদি, ঘুম ভাঙছে আপনার? তো আপনার আব্বু কি বলে গেছে শুনছেন তো? আর কতদিন আপনাকে আমি ঘরে বসিয়ে রাখবো? এবার তো বিয়ে করে বিদায় হও। তুই এখন গিয়ে তোর বাবাকে বলবি তুই বিয়েতে রাজি। নেহার সৎ মা রাহিলা বেগম খুব হিংসুটে মহিলা। ওনার গলা দিয়ে কখনোই ভালো কথা মুখে আসে না। নেহাকে সবসময় খারাপভাবে প্রহারও করে থাকে। না, আর সহ্য করা যায় না। এই মহিলা আমাকে যা না তা বলে চলে যায়। আমি কি করব? আর থাকবো না এই বাড়িতে। আব্বু এখন এই মহিলার কথা শুনে আমাকে আজ এইগুলো বলে গেল। আমি আর থাকবো না। আম্মু থাকলে আজ এমন হতো না। কথাগুলো নেহা বিড়বিড় করে কদম ফুল গাছের দিকে তাকিয়ে বলে ফেলল। নেহার মা মারা যাওয়ার পরে আশরাফ সাহেব রাহিলা বেগমকে বিয়ে করে আনে। তারপর থেকে নেহার আব্বুর সামনে রাহিলা বেগম নেহাকে কতই না আদর করে।
আর তিনি চলে গেলেই শুরু হয় নেহার উপর রাহিলা বেগমের অত্যাচার। নেহা অনেক চেষ্টা করেছে আশরাফ সাহেবকে সব বলে দিতে, কিন্তু নেহা তা করেনি, কারণ সে চায়নি শেষ বয়সে তার আব্বু কষ্ট পাক। নেহা হক শুকিয়ে ওঠে, সে পাশে তাকায়। একটু আগে তাকে জোর করে তুলে নিয়ে আসা মানুষটার সাথে বিয়ে হয়, সেই মানুষটা তার পাশে বসে আছে এখনো। আর নেহা কবুল বলার পর তার পুরনো কিছু কথা মনে করছিল বসে বসে। আজ যখন সকালে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে আসে, তখনই কোথা থেকে একটি সাদা রঙের জিপ আসে নেহার সামনে। নেহা প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো বড় লোকের লাফাঙ্গা টাইপ ছেলেগুলোর কাজ, যারা গায়ের কাজ দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। কিন্তু না, পরক্ষণে নেহার ভাবনায় জল ঢেলে সাদা রঙের জিপটি ওর পাশে এসে থেমে যায়। কিছু বোঝার আগেই কয়েকটি হাত তার মুখ চেপে ধরে গাড়ির মধ্যে তুলে নেয়, তারপর সোজা কাজী অফিসে নিয়ে আসে। আর এই কাজটি করে নিলয়। কি হলো মিসেস নিয়া, কান্না থামাও আর চলো আমার সাথে। ভাই, ভাবি কোথায় থাকবে? কোথায় আবার, আমাদের আস্তানায়। আরে চুপ কর, আস্তানায় ভাবি নিয়ে কি আর থাকা যায়? সেখানে তো থাকে মাস্তানেরা। ভাবি কি মাস্তান নাকি? হতে পারে মাস্তানের ভাই, তাই বলে কি ভাবিও মাস্তান হবে? এই তোরা থামবি, চল এখন। রাফাত, সিয়াম, মাসুম হলো নিলয়ের সবচাইতে কাছের লোক। আপন ভাই না হলেও ওরা নিলয়ের ভাইয়ের থেকেও বেশি কিছু, তাই নিলয় যা বলে তাই করে ওরা। নিলয় নেহার দিকে তাকায়। নেহা তখনই বলে, কোথায় যাব? আমি আপনার সাথে কোথাও যাব না, আপনি খুব খারাপ লোক। চুপচাপ যাবেন নাকি আমি ফোন দিয়ে বলবো? মাসুম নেহার দিকে ফোন দেখিয়ে কথাটি বলল। নেহা আবারও কপাল কুঁচকে তাকালো ওদের দিকে। নিলয়কে তার স্বামী বলে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে, ঘেন্না হচ্ছে তার। তাকে বিয়ে করার জন্য এত কিছু করবে লোকটা, নেহা ভাবতে পারছে না, তাও জঘন্য টাইপ কাজ। নেহা তখনই ভয়ে চুপ সেজে বলল, এই না না, আপনারা প্লিজ এমন করবেন না, আমি যাব। নেহা বসা থেকে দাঁড়িয়ে কথাটি বলল। মনে মনে সে বলে, মানুষ এতটা নীচ হতে পারে আমি ভাবতে পারছি না। কেন আমাকে জোর করে বিয়ে করলো, আর আমাকে কি করে চেনে এই লোকগুলো? চুপচাপ গাড়িতে বসো, নাকি আমি কুলে তুলে নিব? নিলয় শয়তানি একটা হাসি দেয়। রাফাত, মাসুম, সিয়াম নেহাকে নিয়ে বের হয়। নিলয় পিছনে পিছনে হাঁটতে থাকে। তখনই পকেটে থাকা ফোনটি বেজে ওঠে। নিলয় ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আশরাফ সাহেবের নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করে নিলয়। ওপাশ থেকে বলে, ঠিক আছে তো সব? জি ঠিক আছে। ওকে, দেখা হবে। আশরাফ সাহেব ফোন কেটে দেয়। নিলয় মুচকি আসে। নিলয়ের হাসিটা একটু প্রশস্ত হয়। সবাই নিলয়ের মুচকি হাসির দিকে তাকিয়ে থাকে, কিন্তু হাসির কারণ কেউ জানে না। নেহাকে সামনের সিটে বসায় ওরা। নিলয় নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করার জন্য প্রস্তুত হয়। বাকিরা সবাই পিছনের সিটে বসে নিজেদের কথা ভাবছে। সিট বেল্টটা বেঁধে নাও। নেহা চোখ তুলে পাশে বসা নিলয়ের দিকে তাকায়। নিলয় নেহার দিকে তাকিয়ে সিট বেল্টটা বাঁধার কথা বলে। নেহা রাগে নিলয়ের দিক থেকে চোখ সরিয়ে নেয়। অসহ্য লাগতে থাকে নেহার। একদমই সে নিলয়ের কোনো কথা শুনতে চাচ্ছে না। তবে নিলয়ও ছাড়ার পাত্র না। সে ধমক দিয়ে বলে, কি ব্যাপার, সিট বেল্ট বাঁধতে বললাম না? আচ্ছা যাও, বাঁধতে হবে না, আমি নিজেই বেঁধে দিচ্ছি। কথাটি বলেই নিলয় এসে নেহার সিট বেল্ট বেঁধে দেয়। নেহা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অনেকটা সময়। তারপর নিলয় গাড়ি চালাতে শুরু করে। নেহা গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। কত আশা ছিল তার জীবনকে নিয়ে, জীবনের ভাবনা নিয়ে, কিন্তু সবটাই কেমন যেন এলোমেলো হয়ে গেছে। অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে। বাড়ি থেকে পালিয়ে কোথায় যাবে নেহা? সেই সৎ মা নিজেই খুঁজে বের করে জোর করে বিয়ে দিয়ে দিত। এর থেকে একটি আশ্রয় স্থান সে পেয়েছে, এটাই অনেক। নেহা বাইরে তাকিয়ে এসবই ভাবছে। হঠাৎ গাড়ি থেমে যায়। নেহা ভাবনা থেকে বাস্তবে এসে সামনে তাকায়। কয়েকজন পুলিশ নেহাদের গাড়ি দাঁড় করিয়েছে। নেহার চোখে একটি শাস্তির ছাপ প্রকাশিত হতে থাকে। এখনই চিৎকার দেব, এদের হাত থেকে এইটাই বাঁচার একমাত্র উপায়। পুলিশদেরকে সব বলতে হবে। এরা একটি বড় অপহরণ চক্র। কথাগুলো মনে মনে নেহা ভেবে শান্তি লাভ করে। পরিকল্পনা অনুযায়ী নেহা চিৎকার দিতে যাবে, তখনই একটি পুলিশ এসে নিলয়কে সালাম দেয়। কেমন আছেন নিলয় স্যার? ভালো। তোমাদের কি অবস্থা?
এই তো স্যার চলছে। আমাদের ভাবি নাকি উনি? ভাবি কেমন আছেন? নেহা বোকার মতো একবার পুলিশদের দিকে তাকায়, একবার নিলয়ের দিকে তাকায়। কে এই নিলয়? পুলিশরা কেন তাকে স্যার ডাকছে? আবার এদের কাছে রিভলভার আছে, অথচ পুলিশরা কিছুই বলছে না। কে এই ব্যক্তি? কি রহস্য এর মাঝে? আর আমার সাথেই বা জড়ালো কেন? নেহা এক মুহূর্তে চুপ হয়ে কথাগুলো পরপর মাথার মধ্যে সাজিয়ে প্রশ্ন করতে থাকে নিজেকেই, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না সে। কেবল বোকাদের মতো পুলিশটার দিকে তাকিয়ে শুকনো একটি হাসি দেয়। তারপর নিলয় আবারও গাড়ি চালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর আবারও নিলয়ের ফোন বাজতে থাকে। নিলয় ফোনের দিকে তাকিয়ে দেখে আবারও আশরাফ সাহেবের কল। সব ঠিক চলছে? এখন অবধি সবই ঠিক আছে। কোনো সন্দেহ করছে নাকি? না, বোকা একটা মেয়ে। নিলয় ফোন কেটে দেয়। নেহা রাগি চোখে তাকায় নিলয়ের দিকে। নেহাকে বোকা বলছে ও, কিন্তু কি বোকামি করলো সে বুঝতে পারছে না। হঠাৎ গাড়িটা ব্রেক করে। নেহা জানলা দিয়ে তাকিয়ে দেখে একটা কবরস্থান। খুব পরিচিত একটি কবরস্থান নেহার কাছে। নেহা নিজে থেকেই গাড়ি থেকে নামে। এরপর নেহা দেখে নিলয় কবরস্থানের মধ্যে প্রবেশ করেছে। নেহাও পিছনে যায়। নেহাকে অবাক করে দিয়ে নিলয় নেহার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করে। নেহা বেশ কিছু সময় নিলয়ের দিকে তাকিয়ে থাকে। অবাক করা চাউনি নিয়ে নেহা নিলয়ের দিকে তাকিয়ে হা হয়ে যায়। প্রশ্নগুলো আবারও তার মাথার মধ্যে ঘুরপাক খায়। কে এই ছেলে? কে হবে সে? তার সাথে কেনই বা পরিচয় হলো? মাকে সে কিভাবে চেনে? নেহা আর কিছু ভাবে না, সোজা যেয়ে নিলয়ের পাশে দাঁড়ায়। মায়ের কবরের দিকে তাকিয়ে থাকে নেহা। এখানে সে সপ্তাহে একবার করে আসে। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে নেহা মনে মনে মায়ের সাথে অনেক কথা বলে আর কান্না করে। তারপর এতিমখানায় যেয়ে ছোট বাচ্চাদের সে খাবার খাইয়ে বাড়িতে চলে যায়। কিন্তু আজ সে নিজে আসেনি। নিলয় নামের অপরিচিত ছেলেটি যে কিনা নেহার পর, সে তাকে নিয়ে এসেছে। আর নেহাকে অবাক করে দিয়ে নিলয় বাচ্চাদের খাবার দিতে থাকে। নেহা কেবল অবাক হয়ে চেয়ে থাকে ছেলেটার দিকে। একসময় মনে হয় নিলয় তার খুব কাছের লোক, আবার পরক্ষণেই তার প্রতি ঘৃণা কাজ করে নেহার। গাড়িতে ওঠো। নিলয় সব কাজ শেষ করে গাড়ির কাছে আসে। নেহাকে গাড়িতে উঠতে বলে। নেহা বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে পড়ে। নিলয় ড্রাইভিং সিটে বসতেই নেহা প্রশ্ন করে, কে আপনি? আপনার পরিচয়টা দিন। আমি নিলয় হাসান। বাকিটা সময় হলেই জানতে পারবে। নিলয় কথাটি বলেই নেহার মুখে কি যেন একটা স্প্রে করে। নেহা ঘুমিয়ে যায়। নেহার ঘুমন্ত মুখটার দিকে নিলয় চেয়ে থাকে অনেকটা সময়। কি অপরূপ মায়া নেহার মুখে। এক সময় এই মায়াতে নিলয় খুব গভীরভাবে আটকে যায়। তবে সেই মায়াটা ছিল কেবল মরিচিকা, যার অপর পাশে ছিল মিমি, আর এ পাশে ছিল নিলয়। বিকাল 4:30। নেহার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখে একটি অচেনা রুমের মধ্যে সে শুয়ে আছে। হালকা শীত শীত করছে তার। গায়ে একটি পাতলা কম্বল। নেহা রুমের চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিল। রুমের চারপাশে দেয়ালে নেহার ছবি টানানো। প্রথমে যে ছবিটা নেহার চোখে পড়ে সেটার দিক দিয়ে সে অনেকক্ষণ চেয়ে থাকে, কারণ এমন একটি ছবির কারণে সে একদিন প্রচণ্ড রকমের মার খায় তার সৎ মায়ের কাছে। সেদিন ছিল বৈশাখ মাসের প্রথম দিন। পরন্ত বিকেলে পরিধিত প্রকৃতির মাঝে বিরাজ করছিল পহেলা বৈশাখের আগমনী আমেজ। নেহা ও তার কয়েকজন বান্ধবী মিলে প্ল্যান করে তারা কোথাও একসাথে ঘুরতে যাবে। আর জায়গাটা তাদের এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরের একটি নদীর পাড়। সবাই সাদা ড্রেস পরে বের হয়। বিকেল হতেই তারা পৌঁছায় সেই নদীর পাড়ে। নদীর চারপাশে বড় বড় মেহগনি গাছ। ছোট্ট একটি নদী, এটাকে ঠিক নদীও বলা যায় না। নদীর এক পাশে ইয়া বড় কাশবন। নদীর পাড়ে কিছু জায়গা নিয়ে সরাসরি কলা বাগান। সেই কলা পাতায় বৈশাখের উদ্ধৃত বাতাস যখন এসে পড়ছিল, তখন কেমন যেন একটা প্রত্যাশিত শব্দ হয়। নিমিষেই মন কেমন নেচে ওঠে নেহার। সে কাশবনের দিকে ছুটে যায়। বড় কাশবনের মধ্যে সে খালি পায়ে হাঁটতে থাকে। হঠাৎ একটি ছোট্ট খরগোশছানার দিকে নেহার চোখ যায়। নেহা দাঁড়িয়ে খরগোশছানাটি হাতে নেয়, আর তখনই একটি দমকা বাতাস তার গায়ে এসে লাগে। কালো চুলগুলোর কিছুটা মুখের সামনে চলে আসে তার। নেহা মনের আনন্দে খরগোশছানাটি হাতে নিয়ে লাফিয়ে ওঠে, জোরে জোরে বলতে থাকে,
তুমি ফিরবে কোনো একদিন, হয়তো নীলিমায় হারানো কোনো এক নিষ্প্রম বেলায়, নতুবা কোনো এক নতুন বর্ষিকে, এক নতুন দিনের নির্মম খোলা হাওয়ায়, নতুবা তুমি ফিরবে অহরহ ঝরা ঘন কালো বৃষ্টির মুহুর্মুহু নির্জন খেলায়, নতুবা ফিরবে তুমি কোনো এক জ্যোৎস্না রাতে পূর্ণিমা ভরা জ্যোৎস্নায়। তুমি ফিরবে জানে বহুদিন পরে, হয়তোবা 1000 বছর পরে, নতুবা আসবে তুমি শতকোটি পথ পাড়ি দিয়ে, কোনো এক সময় নিঃস্ব হৃদয় লক্ষ প্রাণের ভিড়েও তুমি ফিরবে তোমার আমার গড়া ভালোবাসা নিয়ে। নেহা নিজে এসব বলে খানিকটা বোবা মুখে দাঁড়িয়ে থাকে খরগোশটি হাতে নিয়ে। তারপর পাশে তাকিয়ে দেখে ওর বান্ধবীরা অবাক চোখে চেয়ে আছে তার দিকে। নেহা হেসে দেয়। খরগোশ ছানাটির মা পাশে আসে। নেহা বাচ্চাটি তার মায়ের কোলে দিয়ে লজ্জা মাখা মুখে বান্ধবীদের দেখে দৌড়ে চলে আসে। সেই দিনের ছবি এটা। কালো চুলগুলো মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে তার, হাতে সাদা খরগোশ ছানা, চারপাশে সাদা কাশফুলের ছড়াছড়ি। কি নৈপুণ্যতা ক্যামেরাম্যানের হাতে, যেন ছবি তোলাই তার কাজ। কোন অ্যাঙ্গেলে কোনো খুঁত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ছবিটা তুলেছে কে, আর এইখানেই বা কেন? কোথায় আমি? নেহার কপালে আবারও চিন্তার ছাপ। সে নিজেই নিজেকে প্রশ্ন করে কিছু সময়। তারপর বসা থেকে যখন উঠতে যাবে তখনই চোখ পড়ে সোফাতে রাখা একটা বড় ডলের দিকে। ডলটার চারপাশে নেহার পছন্দের ফুল সাজানো অবস্থায় রাখা, রজনীগন্ধা আর হলুদ গাঁদা ফুলের সাথে লাল টিউলিপ। বেশ চমৎকার লাগলো তার। দৌড়ে ডলটার কাছে যায় ও। ডলের পাশে দেয়ালে একটি সৌন্দর্যের পেন্টিং দেখতে পায় নেহা। একটি ছেলে ছোট্ট একটি হাতে বানানো ব্রিজের উপর বসে ছিপ দিয়ে মাছ ধরছে। ছেলেটার গায়ে একটি হাতা কাটা গেঞ্জি, পরনে হাফ প্যান্ট। যেন দেখে মনে হচ্ছে একদম জীবন্ত একটি পেন্টিং। চার দেয়ালে পেন্টিংগুলো জাস্ট ওয়াও! এত সুন্দর করে সবকিছু গোছানো। আবার সেই প্রশ্নগুলোর মাথার মধ্যে নেহার বারবার ঘুরতে থাকে। কে এই ছেলে? কি তার পরিচয়? আমাকে কিভাবে চেনে? কেনই বা আমার সাথে সে জড়িয়ে গেছে? নেহা পুতুলটি হাতে নিয়ে খাটের কাছে আসতে থাকে। কালো কাঁচ খচিত একটি টেবিলের উপর চোখ পড়ে নেহার। সেখানে একটি কড়ির ভেসেলে চায়ের ধোয়া ওঠার দৃশ্য। পাশে চায়ের কাপ উল্টানো ভাবে রাখা। তার পাশে পড়ে আছে একটি রঙিন কাগজে মোড়ানো চিরকুট। কাগজটির ভাঁজ খুলে সেখানে লেখা আছে, আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আমি কে তা সঠিক সময় জানতে পারবে। আপাতত তুমি আমার বাড়িতেই আছো। তোমার যা দরকার তার নিচে এসেই পাবে। তোমার যা দরকার তা আরিতাকে বললেই পেয়ে যাবে। আর হ্যাঁ, একদম চালাকি করার চেষ্টা করবে না। নেহা চিরকুটটি ছুঁড়ে ফেলে দেয়। আবারও অসহ্য লাগতে শুরু করেছে নিলয়ের কথা মনে পড়তে। আমি কোথায় ফেসে গেলাম? আল্লাহ দড়ি ফালাও, আমি উপরে যাব। আমি আসার সময় আব্বুকে চিঠি লিখে আসছি যেন আমাকে খোঁজার চেষ্টা না করে। যদি করে তো আমি নিজেকে শেষ করে দেব। নেহা নিজেই নিজেকে নিজের কথা বলতে থাকে। রাগে দুঃখে তার কান্না করতে ইচ্ছে করছে। কেন সে রাগ করে বাসা থেকে বের হয়েছিল? কিন্তু কি আর করা, নেহা এখন এই বদলোকটার বউ, তাই তার কথা তো মানতেই হবে। না হলে যদি তার আব্বুর কোনো ক্ষতি করে? মানুষ এতটা খারাপ হয় কি করে? ওইদিকে মা আমাকে তার বোনের হাবলা ছেলের সাথে বিয়ে দিতে চায়, যেন আব্বুর সব প্রপার্টি নিজের নামে করে নিতে পারে। আর এইদিকে এই ছেলে কেন আমাকে তুলে এনে বিয়ে করলো, আবার আম্মুর কবরের কাছে নিয়ে যায়। উনি কি করে জানলো এটা আম্মুর কবর? আমাকে কি করে চেনে? উফ, মাথা ব্যথা করছে, কিছু মাথায় ঢুকছে না। নেহা আবারও তার নিজের সাথে কথা বলে। তবে সে এখন কোথায় আছে তা জানে না। কেবল এটা সে এখন বুঝে নিয়েছে, তাকে বড় রকমের ক্ষতি করা হবে না। সে তার মনের ভাবনা চিন্তা বাদ দিয়ে রুম থেকে বের হয়। বড় একটি বাড়ি। সে আছে বাড়ির 2 তলাতে। সে নিচে নামে সিঁড়ি বেয়ে। নিচে এসে দেখে 15 থেকে 16 বছরের একটি মেয়ে সোফাতে বসে টিভি দেখছে। নেহাকে দেখা মাত্র সে বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর বলে, আরে ভাবি, আপনি কিছু লাগবে? কি লাগবে বলেন, আমি এখনই এনে দিচ্ছি। নেহা মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটির নাম আরিতা, কিন্তু এ নিলয়ের কি হয়? দেখে তো কাজের লোক বলে মনে হচ্ছে না। দেখে জিজ্ঞাসা করে, কে তুমি? আমি আরিতা, ভাইয়ার বোন। ওকে। আচ্ছা, এই বাসে আর কেউ থাকে না? থাকে তো, মা বাবা সবাই থাকে। তোমার কাকে কাকে দরকার মা?
একজন বয়স্ক লোক পিছন থেকে কথাটি বলে। নেহা সেদিকে তাকায়। পাশে আরেকজন মহিলা আছে। চুপ হয়ে দাঁড়িয়ে থাকে ও। আমার মা বাবা? নেহা নিলয়ের মা বাবাকে সালাম দেয়। আচ্ছা, এনারা কি জানে ওদের ভদ্ররূপী ছেলেটা আমাকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে? ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলে নেহা উপরে চলে যায়। একটু পর আরিতা আসে নেহার কাছে। দুজনে ব্যালকনিতে যেয়ে দাঁড়ায়। আরিতা বলে, আমি সব জানি ভাইয়া আপনাকে কেন বিয়ে করেছে, আর এটাও জানি আপনি ভাইয়াকে চেনেন না। আপনি খুব লাকি, ভাইয়া আপনাকে ভালোবাসে। নেহা চুপ করে তাকিয়ে থাকে আরিতার দিকে। নেহা ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না। অসহ্য একটা মানুষকে বিয়ে করে আমি নাকি লাকি? যে কিনা ভালোবাসে বলতে পারে না, সে তুলে নিয়ে আসে অবলা একটা মেয়েকে। আরিতা আবার বলে, আপনাকে সব কিছু সত্য বলছি, তবে ভাইয়াকে যেন এসব বলবেন না। জানেন, নিলয় ভাইয়া আসলে আমার নিজের ভাই না, বা আমি ওর নিজের বোন না। আমি এবং আমার মা বাবা ভাইয়ার জন্যতেই বেঁচে আছি। ভাইয়া এই শহরের একটি খুবই পরিচিত একটি মুখ, তবে সাধারণ কেউ ভাইয়াকে চেনে না, চেনে বড় বড় নেতারা। আর আমার ভাইয়ের জন্যই এইসব নেতাগুলো বেঁচে আছে রাজনীতি করে। কেন চেনে তারা জানেন? কারণ ভাইয়া হলো এই শহরের টপ মাস্তান। আমার যখন 10 বছর বয়স, তখন আমার জীবনে নেমে আসে কালো রাত। আমরা পলাশের ছোট্ট একটি গ্রামে থাকতাম। খুব গরিব ছিলাম। রোজ স্কুলে যেতাম। প্রাইমারি স্কুল ছিল আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। একদিন স্কুল থেকে বাড়িতে আসার সময় এলাকার প্রভাবশালী নেতার ছেলেরা মিলে আমাকে ওই বাচ্চা বয়সে নষ্ট করতে চেয়েছিল। নিলয় ভাইয়া আমাকে তাদের হাত থেকে বাঁচায়। ওরা ছিল 3 জন। ভাইয়া ওদেরকে ওখানেই গুলি করে মারে। তারপর থেকে ভাইয়া আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। পরে ভাইয়া গ্রাম থেকে আমাদের এখানে নিয়ে আসে। নেহা আরিতার মুখের দিকে তাকায়। কি বলবে সে খুঁজে পাচ্ছে না। কেমন যেন একটা অচেনা অনুভূতি তার মধ্যে এসে ভর করেছে। আরিতা কাঁদছে। সেদিন নিলয় পলাশিতে যায় একটি মিশনে, আর সেখানে যেয়ে ফিরে আসার পথে দেখে একটি বাচ্চা মেয়েকে 3 জন ছেলে মিলে খারাপ আচরণ করছে। নিলয় কখনোই মেয়েদের সম্মানহানি দেখতে পারে না, তাই সেখানেই ওদেরকে গুলি করে মারে। আপনার কি চা দেব? দাও। আরিতা নেহাকে চা দিয়ে চলে যায়। আরিতা ভাবে, আসলে মানুষ এত ভালো হয় কি করে? ওনার ভেতরে কোনো অহংকার নেই। নিলয় ভাইয়ের মতো নিলয় ভাই ঠিক মানুষকে ভালোবাসে, তেমনি নেয়া ভাবিও ওরকম। দেখলে বোঝা যায়। কথাগুলো ভাবতে ভাবতে চলে আসে আরিতা। নেহা চা শেষ করে। সাজানো রুমটার বেডটাতে বসেও বড় পুতুলটাকে শক্ত করে জড়িয়ে নেয়। নিলয়ের চেহারাটা বারবার তার মনে পড়ছে, কিন্তু পরক্ষণেই বিরক্ত বোধ করছে নেহা। কারণ একটাই, তাকে জোর করে এভাবে তুলে এনে বিয়ে করেছে নিলয়। নিলয় রাতে বাড়িতে আসে। আরিতা বলে জোরে ডাক দেয়, আরি, আরি। জি ভাইয়া। কি রে, কি করিস? ভাইয়া পড়তেছিলাম, কিছু লাগবে? না, তুই যা পড়। না ভাইয়া, আমার পড়া শেষ। তুমি বলো কি লাগবে। আর ভাবি কিন্তু খাবার খায় নাই, শুধু চা খেয়েছে। ওকে, তুই ডিনার রেডি কর, আমি ওকে নিয়ে আসছি। নিলয় দৌড়ে নেহার রুমের দিকে চলে আসে। দরজা খোলা দেখে নিলয় রুমে প্রবেশ করে। নিলয় দেখে নেহা অঘরে ঘুমোচ্ছে। এত কিছু হওয়ার পরও মেয়েটা এত গভীর ঘুমে মগ্ন থাকতে পারে? আহা, ম্যাডাম ঘুমাচ্ছে যে ওটার নামই নেই। ওর ঘুমন্ত মুখটা খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ তাকিয়ে ভাবছি, এত মায়া পুরো মুখে, কি সুন্দর করে ঘুমাচ্ছে। একে দেখলে কেউ বলবে না সকালে একে কেউ তুলে এনে বিয়ে করেছে। নিলয় কথাগুলো বিড়বিড় করে বলল নেহার দিকে তাকিয়ে। সে অপলক চেয়ে রইল নেহার দিকে। এমন সময় আরিতা ডাক পড়ে, ভাইয়া আসো, সব রেডি। আচ্ছা, আসছি। নেহার দিকে আবার তাকায় নিলয়। জোরে জোরে কয়েকবার ডাক দেয় নেহাকে। নেহা চোখ মেলে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে। নিলয় তাই কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। তারপর বেসিংয়ের কল ছেড়ে দিয়ে ওর মুখে পানি দেয়। নেহা লাফ দিয়ে উঠল। কয়েক সেকেন্ড ভ্যাবাচেকা চাউনি দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলল, এই, আমাকে বানিয়ে দিলেন কেন? কথাটি বলেই নেহা কান্না শুরু করে দেয়। নিলয় হো হো করে হাসতে থাকে। হাসতে হাসতে নিলয় বলে, তাহলে কি করব? পড়ে পড়ে সারাদিন ঘুমাও কেন? এত ঘুম কই পাই শুনি?
দেখেন, আপনি কিন্তু আমার সাথে সব কিছু একটু বেশি বেশি করছেন। একটু বেশি না, অনেক বেশি করছেন। হ্যাঁ করছি, কোনো সমস্যা? চুপচাপ খেতে আসো, তোমার জন্য না খেয়ে আছি। আপনাকে কি আমি বলেছি না খেয়ে বসে থাকতে? যত সব ঢং। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। চুপচাপ খেতে আসো, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবা। আমি যাব না, দেখি আপনি কি করেন। একটা চরের শব্দ হয়। নেহা গালে হাত দিয়ে নিলয়ের দিকে রাগি চোখে চেয়ে রইল। তারপর একটু চিৎকার করে বলে ওঠে, আব্বু। কি হলো, আর একটা থাপ্পড় দিতে হবে নাকি? তাড়াতাড়ি আসবা। নিলয় নেহাকে চর মেরে চলে আসে রুমে। রুমে এসে জোরে নেহাকে কথাটি বলে। নেহা তখন গালে হাত দিয়ে হাবার মতো কেবল চরের কথা ভাবছে। নিলয়ের কথা শুনে তাড়াতাড়ি বেসিন থেকে পানি নিয়ে ফ্রেশ হয়। নেহা ওয়াশরুম থেকে বের হয় দেখে নিলয় দাঁড়িয়ে আছে। নেহার দিকে তাকায় নিলয়। কিছুক্ষণ কথা মৃত চাউনি দিয়ে নিলয় চেয়ে রইল নেহার দিকে। চুলগুলো ছোট্ট একটি খোপা করা। খোপার আয়ত্তহীন চুলগুলোর কিছু অংশ নেহার মুখের উপর এসে পড়েছে। চোখে কাজল দেওয়া নেই, তবুও কেমন যেন কাজল দেওয়া মনে হলো নিলয়ের কাছে। বুকটা ধক করে উঠল তার। নেহা জোরে তুড়ি বাজায়। নিলয় চমকে উঠে নেহার দিকে ছোট্ট ছোট্ট চোখে তাকিয়ে থেকে বলে, নিচে আসো। নেহা বাধ্য মেয়ের মতো নিলয়ের পিছন পিছন নিচে নামতে লাগলো। খাবার টেবিলে এসে নেহা অবাক হয়ে তাকায়। অনেক কিছুর আয়োজন করা হয়েছে। ইলিশ মাছের ঝোল, মুরগির মাংসের ভুনা, শাক, ডাল। নেহা কারোর দিকে না তাকিয়েই বসে গেল। তাড়াতাড়ি ভাত বেড়ে নিল নিজেই। যখন পছন্দের ইলিশ তরকারি নিতে যাবে তখনই সবার দিকে তাকায়ও। সবাই নেহার দিকে তাকিয়ে আছে হাসি হাসি মুখে। নেহা থতমত খেয়ে বসা থেকে আবারও দাঁড়িয়ে পড়ে। তারপর নিলয়ের দিকে তাকায়। নিলয় আবার ইশারাতে বসতে বলে। তারপর আড়িতে এসে মাছ তুলে দেয়। তবে ঝামেলা বাঁধে নেহার খেতে চেয়ে, কারণ সে ইলিশ খেতে পছন্দ করলেও কাটা বেছে খেতে পারে না। তাই কারো দিকে নেহা না তাকিয়ে মাছ তুলে দেয়। ডাল নিতে যাবে তখনই নিলয় আবারও মাছ তুলে দেয় নেহার প্লেটে। নেহা আস্তে গলায় বলে, মাছ খেতে ভালো লাগছে না। থাপ্পড়ের কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলে? কি হলো, খাও। নেহা অসহায়ভাবে তাকায় নিলয়ের দিকে। নিলয় কিছুক্ষণ কি জানি একটা ভাবলো। তারপর একটু হাসি মুখে বলল, বুঝলাম, বউ আমার কাটা বেচে খেতে পারে না। আমাকে বললে কি হতো, আমি বেছে দিচ্ছি, এবার খাও। কিছু না বলে নেহা চুপচাপ খেতে লাগলো। তারপর খাওয়া শেষ করে নেহা উপরে নিজের রুমে চলে আসে। কিছু সময় পর নিলয় রুমে প্রবেশ করে। নিলয় দেখে নেহা সেই রেখে যাওয়া পুতুলটি ধরে দরজার দিকে তাকিয়ে আছে। কারণ আজ তাদের বাসর রাত, আর নেহা ঠিক এই সময়টারই ভয় পাচ্ছে। নেহা নিজেকে যথেষ্ট বাচ্চাদের ভঙ্গি করে চেয়ে রইল নিলয়ের দিকে। নিলয় নেহার দিকে তাকায়। তারপর কোমরে থাকা পিস্তলটি বের করে টেবিলে রাখে। নেহা বড় বড় চোখ করে তাকায় নিলয়ের দিকে। কেমন যেন কাঁপতে থাকে ও। অচেনা একটা ভয় তার মাথার মধ্যে এসে ঘুরপাক খাচ্ছে। নেহা ভাবে তার আপ্পুর কথা, নেহা ভাবে নিজের কথা। যেন এই বুঝি নিলয় তার উপর ঝাঁপিয়ে পড়বে। কি করবে তখনও? সে কি চিৎকার করবে, নাকি নিলয়কে গালি দেবে, নাকি থাপ্পড় মারবে, নাকি ঘর থেকে দৌড়ে পালাবে? এক মনে সবকিছু ভেবে নিল ও। তারপর অজানা এক উদ্দেশ্যহীন ভাবনাকে মনে পুঁজি করে নিজেকে প্রস্তুত করে নিল। আর তখনই নিলয় বলল, ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছুই নেই। আমি তোমার উপর কোনো প্রকার স্বামীর অধিকার দেখাবো না। আজ রাতের কথা কি জানো? আজ রাতটা একটা স্বামী স্ত্রীর মধ্যে খুব আকর্ষণীয় রাত। এই রাতটা কেবল বাসরাত না, এই রাতের মাধ্যমে শুরু হয় একজন স্বামী আর স্ত্রীর সামনের দিনের বৈবাহিক জীবন। কিন্তু তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে কিছুই করছি না। আর এই পিস্তল দেখে ভয় পাওয়ার কিছুই নেই। আর একটা কথা, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে এখন নেই, সে চলে গিয়েছে। তাই তোমার কোনো ভয় নেই। আমি সব বুঝতে পেরেছি। যতদিন তোমার মনে জায়গা পাচ্ছি না, আমি তোমার ধারে কাছেও ঘেঁষবো না। আর পিস্তলগুলি, খুন রক্ত আমার রোজগারের দিনের রুটিন। এটা আমার জীবনের একটা বড় ইতিহাস, যা রাত কাটে স্নাইপার আর বুলেটের শব্দ দিয়ে। পিস্তলের বারুদের গন্ধে দিন শুরু হয়। খুন আর রক্ত আমার নেশাতে মিশে গেছে। যাই হোক,
তুমি ঘুমিয়ে পড়ো, আমি নিচে বিছানা করে ঘুমাচ্ছি। নিলয় আর কিছু না বলে নিচে বিছানা করে শুয়ে পড়ে। নেহা পুতুলটা আস্তে আস্তে ছেড়ে দিয়ে নিলয়ের দিকে তাকায়। না, মানুষটাকে যেমন ভেবেছিলাম সে আসলে তেমন না। তাকে চেনা বড়ই মুশকিল। তবে আমাকে জানতেই হবে কি হচ্ছে আমার সাথে। কিছু তো রহস্য আছেই, আর আমি কোথায় আছি সেটাও জানি না। গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ খুলে তো এখানেই নিজেকে দেখছি। নেহা এসব ভাবতে ভাবতে শুয়ে পড়লো নিলয়ের দিকে তাকিয়ে। একটু শোয়ার পর ফোন বেজে উঠলো নিলয়ের। নেহা চমকে চোখ মেলে তাকায়। নিলয় দেখে ফোনের স্ক্রিনে আশরাফ সাহেবের নাম। নিলয়, এখন অবধি কি সব ঠিক আছে? হুম। বুঝতেই তো পারছো তোমাকে কতটা বিশ্বাস করি আমি। হাহা, পিস্তলার মানুষ দুটোকে কখনো বিশ্বাস করতে নেই। হা হা হা। যাই হোক, ওকে কলেজে পাঠিয়ে দাও। ওর সামনে পরীক্ষা আছে, বইগুলো ওর কাছে পৌঁছে দিতে হবে। হুম। আশরাফ সাহেব ফোনটা কেটে দেয়। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহা তাকে দাঁড়ানো দেখেই চোখ বন্ধ করে। নিলয় আবার ফোন দেয়। মাসুম, নিহার বই লাগবে। ঠিক আছে ভাই, কালকে সকালে পেয়ে যাবা। আচ্ছা, উনি কি করে জানে আমার বই লাগবে? আমার পরীক্ষা সামনে, কিছু তো রহস্য আছেই। নেহা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। তারপর ফজরের আজানে নেহার ঘুম ভাঙে। পাশে ফিরে তাকিয়ে দেখে নিলয় তার বিছানায় নেই। টেবিলে চোখ যায় ওর। পিস্তলটি সেখানে পড়ে থাকতে দেখে। একটু হেঁটে সে পিস্তলটি হাতে নেয়। হাতে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে ও। একা একা হাতে করে নিলয়ের ছবির দিকে তাক করে গুলি করার নকল খেলা করতে থাকে কিছু সময়। বেশ মজা পাচ্ছে এটাতে। পিস্তলটি টেবিলে রেখে নিলয়ের বিছানার কাছে যায়। সেখানে নিলয়ের ফোন পড়ে থাকতে দেখে হাতে নেয়। মজার ব্যাপার হলো ফোনে কোনো লক করা নেই। ফোনটা হাতে নিয়েই নেহার আব্বুর কথা মনে পড়ে ওর। বাড়ি থেকে পালানোর সময় সে বাড়ির কাউকেই বলেনি। কেবল আসার আগে চিঠি লিখে এসেছিল, আব্বু আমাকে যেন কেউ না খোঁজে, আমি যেখানেই যাই না কেন ভালো থাকবো, তোমার দেওয়া ফোনটা রেখে যাচ্ছি, ভালো থেকো, নিজের যত্ন নিও। নেহার চোখে পানি চলে আসে। তাড়াতাড়ি তার আব্বুর নাম্বার টাইপ করে কল দিয়েই ফেললো। কিন্তু নেহা অবাক, চোখে তাকিয়ে দেখলো তার আব্বুর নাম্বার নিলয়ের ফোনে আশরাফ সাহেব নামে সেভ করা। নেহা অবাক চোখে তাকিয়ে থাকে কিছুটা সময়। মাথার মধ্যে কেবল একটা প্রশ্নই তার ঘুরতে থাকে, কে এই নিলয়, আর আমার আব্বুর সাথে কি কাজ? প্রশ্নটা তখনও মাথার মধ্যে বেশ ঘুরপাক খায়। ও ওইদিকে আশরাফ সাহেব বেশ থতমত খায়। এত সকালে নিলয়ের ফোন পেয়ে বেশ খানিকটা অবাক চোখে তাকিয়ে থাকে, কারণ এর আগে কোনোদিনও নিলয় ফোন করেনি। সবসময় আশরাফ সাহেব নিজেই ফোন করতেন। তাড়াতাড়ি রিসিভ করে বলতে থাকে, কি ব্যাপার নিলয়, এত ভোরে ফোন করলে? সবকিছু ঠিক আছে তো? নিলয়, নিলয়। নেয়া ওপাশ থেকে চুপচাপ কথা শুনতে থাকে। সেটা বুঝে গেছে নিলয়কে তার আব্বু বেশ ভালো করেই চেনে, কিন্তু কিভাবে আর কেন? হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পায় নেহা। ফোনটা কেটে দিয়ে সেখানে রেখেই ওয়াশরুমে চলে যায় ও। ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে আবারও ঘুম দেয় ও। এটা নেহার ছোটবেলার অভ্যাস। নিজের মায়ের সাথে সে প্রতিদিন ভোর রাত্রি উঠে নামাজ পড়ে ঘুমাবে, আর এইটার জন্যই সৎ মায়ের কাছে ও অনেক মারও বকা খেয়েছে। নিলয় এসে দেখে নেহা ঘুমাচ্ছে। ঘুমন্ত মুখটার দিকে নিলয় বেশ খানিকটা সময় চেয়ে থাকে। গালের ছোট্ট একটি টিপ, মুখটা অনেকটা ফর্সা নেহার। কত ছেলেই ওর জন্য পাগল। নিলয় ভোরের আলো গাঢ়ভাবে প্রকাশ না হওয়া অব্দি নেহার দিকে তাকিয়ে কাটিয়ে দিল। 8:20 বাজে। নিলয় নেহাকে ঘুম থেকে ডাকতে থাকে, নেহা, এ নেহা, ওঠো, আরে ওঠো না। আব্বু আর একটু ঘুমাই। ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিই, ফাজিল মেয়ে। আমাকে কি তোমার আব্বুর মতো লাগে? উঠো বলছি। নিলয় বেশ ধমক দিয়েই নেহাকে ওঠায়। নেহা লাফ দিয়ে উঠে গেল। চোখ কষলে সামনে তাকিয়ে দেখে নিলয় বেডের পাশে দাঁড়িয়ে রাগি চোখে তাকিয়ে আছে। নেহা ভয়ে মাথাটা নিচু করে বলে, সরি, ঘুমের ঘরে বলেছি। ওকে, যাও ফ্রেশ হয়ে আসো। ওকে। ফ্রেশ হয়ে নেহা আসে। নিলয়ের রুমের মধ্যে পায়চারি করছে। নেহা ফ্রেশ হয়ে বোকা বোকা দিয়ে শুতে নিলয়ের দিকে তাকিয়ে বলে, আমি ভার্সিটিতে কি পড়ে যাব?
আমার কোনো ড্রেস নেই তো। নিলয় কিছু বলে না, সুধা নেহার হাত ধরে আলমারির কাছে নিয়ে এসে তা খুলে বলে, এখানে ড্রেস আছে, এইগুলো তোমার যেটা ভালো লাগে পরে যাবা। ড্রেসগুলো ছিল মিমের, এখন সে নেই। এগুলো তোমার যদি পছন্দ না হয় তোমাকে নতুন কিনে দেব। আপাতত এখান থেকে পরো, সবগুলো নতুন। হুম। রেডি হয়ে নিচে আসো, নাস্তা করে আমি তোমাকে তোমার ভার্সিটিতে পৌঁছে দিব। ওকে। নেহা একটি নীল রঙের ড্রেস নিয়ে আবার বাথরুমে ঢোকে। কিছু সময় পর ড্রেস পাল্টে সে বের হয়। নিলয় তখনও রুমের নেহার জন্য দাঁড়িয়ে থাকে। নীল রং ড্রেস, চোখে কাজল না দেওয়া থাকলেও কেমন যেন অসাধারণ লাগছে তাকে। চুলগুলো এখনো এলোমেলো হয়ে আছে, কালো চুলের কার্নিশ বেয়ে হালকা পানি টুক টুক করে মুখে পড়ছে। নিলয় অপলক নেহার দিকে তাকিয়ে হা হয়ে যায়। নেহা নিলয়ের দিকে তাকায়। নেহা তাকাতেই নিলয় চোখ সরিয়ে নেয়। নেহা প্রশ্ন করে, এইভাবে তাকে কি দেখেন? না মানে, তাড়াতাড়ি নিচে আসো, খাবার খেয়ে ভার্সিটিতে যেতে হবে। সিঁড়ি বেয়ে নামছেও। খাবার টেবিলে আজ সে রাফাত, সিয়াম আর মাসুমকে দেখল। নেহা থেমে গেল, কারণ এমন করে প্রতিদিন সকালে নেহা ও তার আব্বু একসাথে বসে খাবার খেত। আব্বুর কথা মনে পড়তেই বুকটা স্যাঁত করে উঠল। মনে পড়ে গেল নিলয়ের সাথে আব্বুর সংযোগের কথা। কথাগুলো মাথার মধ্যে নেহার বেশ কড়াভাবেই নাড়া দিতে থাকে। সবাই একসাথে খাবার খেয়ে বের হয়। নিলয় ড্রাইভিং সিটে বসে, পাশে বসে নেহার পিছনে বসে মাসুম, রাফাত আর শিয়াম। খানিকটা সময় পর নিলয় বলে, গাড়ি থেকে নামো। চলে এসছি। হুম। ওকে বাই। বাই বলে কই যাও? আমিও তোমার সাথে আসছি। নেহা খানিকটা বিস্মিত চোখে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নেহা তাকানোতে কোনো প্রকার পাত্তা না দিয়ে গাড়ি থেকে নামে। পরিচিত ভার্সিটির রাস্তাটাও নিলয়ের পরিচিত। এই ভার্সিটি থেকেই নিলয়ের সাথে পরিচয় হয় মিমির। নিলয় নামতেই নেহা বলে, আপনার ফোনটা দেবেন? কেন? আমার বেস্ট ফ্রেন্ডকে কল দেব। ছেলে না মেয়ে? আর ফিন ওর নাম। ও চলো, ফোন দিতে হবে না। হুম। মন খারাপের কিছুই নেই, আগে প্রবেশ করো, সে নিজেই তোমার কাছে আসবে। কিছু না বলে ভার্সিটিতে প্রবেশ করলো নেহা। দূর থেকে খেয়াল করলো সে আফরিন জোরে হেঁটে ওদের দিকে আসছে। সে কাছে এসে নেহাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? ভালো আছি, তুই? ভালো। নিলয় ভাইয়া কেমন আছেন? এই তো ভালো। তুমি কেমন আছো? জি ভালো। নিলয় চলে গেল। নেহা আফরিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আফরিন নেহা তাকিয়ে থাকা দেখে বলল, এইভাবে তাকাস কেন? ওই, তুই এই ছেলেটাকে কিভাবে চিনিস? ভাইয়া তো আমার ফেসবুক ফ্রেন্ড, আর উনি অনেক হেল্পফুল। আমাকে একবার হেল্প করেছিল, তাই চিনি। নিলয় স্যারের ওখান থেকে এসে বলে, যাও তাহলে ক্লাসে, তোমার সাথে পরে কথা হবে। ঠিক আছে ভাইয়া। নেহা আর আফরিন ক্লাসে যাবে এমন সময় একটা ছেলে এসে নেহাকে হঠাৎ জড়িয়ে ধরছে। ভাইয়া দেখো পিছনে। রাফাতের কথায় নিলয় পিছনে তাকায়, দেখে একটা ছেলে নেহাকে জড়িয়ে ধরে আছে। নেহা ঘাড় বাঁকা করে নিলয়ের দিকে তাকায়। নিলয় রাগি চোখে সেদিকে তাকিয়ে আছে। নেহা স্পষ্ট বুঝতে পারছে নিলয়ের চোখ দুটো রাগে বেশ লাল হয়ে গেছে। নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, কখন জানি আমার 12টা বাজায়, আল্লাহ বাঁচাও, এই ছাগলটা কোথা থেকে আসলো? ভাই, ওকে ওখানেই মেরে আসবো। চল শালাকে একদম উপরে পাঠিয়ে দিই। চলে আয়। নিলয় নেহার দিকে তাকিয়ে চলে গেল কিছু না বলে। নেহা ততক্ষণে ছেলেটার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। মনে মনে নিলয়কে চলে যেতে দেখে বলে, যাক বাবা, বাঁচলাম, উনি কিছু না বলে চলে গেছে। এই ছাগল, আমাকে এইভাবে জড়িয়ে ধরলি কেন? তোকে অনেকদিন পর দেখলাম তো, তাই আর কি। জিহান কথাটি বলল। জিহান, আফরিন আর নেহা সেই ছোট্ট থেকে ফ্রেন্ড। একসাথে ওরা 3 জন এই অবধি এসেছে। নেহা রেগে চেয়ে বলল, আর কোনোদিন যদি দেখি আমাকে এইভাবে জড়িয়ে ধরেছিস, তো তোর একদিন কি আমার একদিন। শালা ফাজিল, কোনোদিন মেয়ে রেখিসনি। এতদিন প্রবলেম ছিল তাই আসিনি, তাই বলে আমাকে জড়িয়ে ধরতে হবে? আর কোনোদিন যেন না দেখি। কতবার বলবো আমি এগুলো পছন্দ করি না।
সরি, বুঝতে পারি না জানু, আর হবে না। জানু বললি কেন? আমি তো কোন জন্মে জানো লাগি, হ্যাঁ? বাবু, তুই আজকে রেগে আছিস কেন? এই জিহান, তোকে কতবার বলবো বাবু জানু সোনা মনা, আমাকে বলবি না। আচ্ছা বাবা, সরি, চল ক্লাসে যাই। কি রে আফ্রিক, তুই চুপ করে আছিস কেন? ওকে বল আমার সামনে থেকে যেতে। নেহাকে যারা ভাবতে পারছি না, চলে না দিন। জিয়ান শেষের কথাটা একটু আস্তে বলল। নেহা আংশিক শুনতে পেয়ে একটু চিল্লিয়ে বলল, এই শেষের কথাটা কি যেন বললি? আস্তে আস্তে কি বললি? জোরে বল, আমি শুনতে চাই। তোকে কিছু বলি নাই মেরি মা, চুপ হয়ে যা, এখন ক্লাস আছে, চল। হুম। তিনজন ক্লাসে চলে গেল। নিলয় সোজা আশরাফ সাহেবের পার্টি অফিসে ঢুকলেন। অনেক নেতারা সেখানে উপস্থিত। নিলয়কে দেখে সবাই দাঁড়িয়ে গেল। আশরাফ সাহেব সবাইকে চলে যেতে বললেন। রুমে এখন নিলয় আর আশরাফ সাহেব বসে আছে। সবকিছু ঠিকঠাক আছে তো? হুম। আমার মেয়ে জানতে পারছে না তো কিছু? না, তবে আমি জানতে চাই কেন আপনি নিজেই আপনার মেয়ের সাথে এমন করছেন? দেখো নিলয়, সময় হলে জানতে পারবে। তার আগে বলো যে তুমি যে মাস্তানি করে বেড়াও সেটা আমার মেয়ে জানে? হুম। হোয়াট? জানে মানে? জানার পরও তোমার সাথেও আছে? হুম, সবকিছু জানে না। সে জানে আমি ছোটখাটো মাস্তান। কিন্তু কি করে সম্ভব? আমি রাজনীতি করি, এটাই আমার মেয়ে খুব একটা ভালো চোখে দেখে না। আর তুমি নিজেই তো এই শহরের মাস্তান, অথচ সে সব জানার পরও তোমার সাথে আছে। হ্যাঁ আছে, কারণ এই নিলয় কেবল বুলেট নিয়ে খেলা করে না, মাইন নিয়েও খেলে। এই লাইনে পা ফেলার আগে 3 বার ভেবে পা ফেলতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। সে কারণেই তো তোমাকে সরাসরি বিয়ে করতে বলেছি, যাতে তোমার কাছে থেকে যায় আমার মেয়ে। আচ্ছা, সকালে কি তুমি ফোন করেছিলে? না তো। তাহলে কে কল করছিল? নেহা? জানি না ঠিক, তবে এখন থেকে আমি নিজে আপনাকে কল দিব। আসি। যাবার আগে একটা কাজ আছে শুনে। নিলয় উঠে দাঁড়িয়ে আবার বসে যায়। নিলয় জানে কি কাজ তার। এখন উনি বলবে কারো মার্ডার করতে, না হয় হাত পা ভেঙে দিতে। কিন্তু নিলয় এসব লাইন আস্তে আস্তে ছেড়ে দিতে চাচ্ছে। তবে কেন জানি না এই আশরাফ সাহেব সেটা একদমই চাচ্ছেন না। আচ্ছা, উনি কি তবে ওনার মেয়েকে আমাকে একেবারে হাত করার জন্য পাঠিয়েছে? এই আশরাফ সাহেব খুবই বুদ্ধিমান লোক। নিলয় মনে মনে কথাগুলো একবার ভেবে নেয়। তারপর বসে আশরাফ সাহেবের দিকে তাকিয়ে বলে, কি কাজ? শোনো, একটা জামেলাতে ফেসে গিয়েছি। মোর্শেদকে তো তুমি চেনো। ও রাজনীতির পাশাপাশি কিন্তু ড্রাগসের ব্যবসা করে। তবে প্রমাণ না থাকায় কিছুই করা যাচ্ছে না। আর ও আমার থেকেও বড় নেতা, সুতরাং কিছু করতেও পারছি না। তুমি বিষয়টা একটু দেখো, ও যেন এমন না করে। আর ওর উপরে পা রেখে আমি ওর উপরে উঠতে চাই। নিলয় কিছু বলে না, একটু মুচকি এসে সেখান থেকে চলে যায়। আশরাফ সাহেব জানে নিলয়ের মুচকি হাসির অর্থ কী। আশরাফ সাহেবও হাসেন, কারণ তিনি বুঝে গেছে কাজটা খুব সহজেই হয়ে যাবে। নিলয় কোনো বড় কাজের আগে এমনইভাবেই হেসে থাকে। আশরাফ সাহেবের মুখে দুগাল হাসি। প্রথম হাসি কাজ হবে ভেবে, আর দ্বিতীয় হাসি নিলয়কে নিয়ে গেম খেলার জন্য। আর সেই গেমে যুক্ত করেছে অবলা মেয়ে নেহাকে, যার কিছুই নেহা জানে না। এদিকে নিলয় ভাবে আশরাফ সাহেব খুবই বুদ্ধিমান একজন নেতা। ওকে যত উপরে তোলা হবে ও ততই উপরে আরও বেশি করে উঠতে চাইবে। আর তাই তাকে ব্যবহার করার জন্য তার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, খুবই শক্ত প্ল্যান করে। তবে দেখা যাক আগামীতে কি হয়। নিলয়ের শেষ দেখতে চায় নেহার মতো। ক্লাস শেষ করে ভার্সিটির গেটের কাছে এসে নেহা দেখে নিলয় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মুখে কেমন একটা চিন্তার ছাপ নিলয়ের। নেহা স্পষ্টতা দেখতে পাচ্ছে। নেহা নিলয়ের কাছে এসে মুচকি হাসল। নিলয় কোনো কথা না বলে গাড়িতে যেয়ে বসে। নেহাও গাড়িতে বসে। নিলয় পকেট থেকে ফোন বের করে, মাসুম, এবার তোর যা ইচ্ছা কর, তবে মেরে ফেলিস না। নেহা কিছুটা বড় বড় চোখ করে তাকায় নিলয়ের দিকে। এরকম কথা সে কোনো মানেই বুঝতে পারে না। গাড়ি চলতে থাকে। নিলয় কোনো কথাই বলছে না।
নেহা মনে মনে বলে, আজ কি হলো ছেলেটার? একটা কথাও সে বলছে না। শয়তান মার্কা জিয়ানের জন্যই এটা হয়েছে। নিলয় রাগ করে আছে। বাড়িতে চলে আসে তারা। নেহা গাড়ি থেকে নেমে বলে, আপনার ফোনটা একটু দেবেন? কেন? আফরিনের কাছে আমার কিছু বই আছে, সেগুলো কাল নিয়ে আসতে বলবো। আচ্ছা, আমি বলে দিব। নিলয় কিছু না বলে গাড়ি নিয়ে চলে আসে। নেহা বাড়িতে এসে আরিতার সাথে কিছুক্ষণ গল্প করে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কালো রঙের গাড়ি ভার্সিটি থেকে বেশ খানিকটা দূরে ফাঁকা জায়গাতে এসে থামে। তিনজন লোককে দাঁড়িয়েও একজনকে নিলয় বসে থাকতে দেখে। দাঁড়িয়ে থাকা লোকগুলো হলো সিয়াম, মাসুম আর রাফাত। ওদের মুখে কালো ভৌতিক মাস্ক। আর যে বসে আছে তার নাম হলো জিহান। মুখে রক্তের ছাপ, ব্যথায় প্রচণ্ড কোকাচ্ছে। নিলয় মাস্ক পরে নেয়, আস্তে আস্তে হেঁটে ওদের দিকে যায়। জিয়ানকে ওভাবে দেখে কোমর থেকে পিস্তল বের করে জিয়ানের কপালে ঠেকিয়ে বলে, কেন তোকে মারলাম সেটা অজানা থাক, তবে এই যাবৎ যা যা করেছিস পরবর্তী সেসব যেন না করতে দেখি। আর হ্যাঁ, চাইলে তোকে এখনই মেরে দিতে পারি, কিন্তু আমি কখনো দুর্বলদের উপরে জোর দেখাই না। কথাগুলো বলে চলে আসতে যাবে তখনই জিহান দাঁড়িয়ে বলে, শালা তোদের সাহস কত? আমাকে তোরা চিনিস না? আমার বাপের নাম শুনলে তোরা প্যান্ট নষ্ট করবি। নিলয়রা থেমে যায়। মাসুম জোরে হাসতে থাকে। সেই সাথে রাফাত আর সিয়াম ও মাসুমের সাথে যোগ দেয়। জিয়ান ওদের হাসি দেখে আরও রেগে চেয়ে বলে, বিশ্বাস হচ্ছে না তো তোদের? আমি কি করতে পারি সেটা কাল দেখে নিস। তোদেরকে খুঁজে বের করে মারব। মোরশেদ নামটা তোদের অচেনা নয়। আমি ওনার ছেলে। তোদের মতো লোক আমার বাবার পায়ের কাছে পড়ে থাকে কুত্তার মতো। কথাটা বলার সাথে সাথেই সিয়াম, মাসুম, রাফাত কোমর থেকে পিস্তল বের করে জিয়ানের দিকে তাক করে ধরে। নিলয় একটু শব্দ করে হেসে দেয়। তারপর ওদেরকে পিস্তল নামিয়ে নিতে বলে সেখান থেকে চলে আসে। কিছু দূর গাড়ি চালিয়ে এসে মাস্ক খুলে ফেলে তারা। ভাইয়া, হারামির বাচ্চাকে ওখানেই কেন মারলে না? আজ রাতে মিশন আছে রে। মিশন? মোর্শেদকে একটু দেখতে হবে, আশরাফ সাহেবের নির্দেশ। আচ্ছা ভাইয়া, তুমি তো এমনিতেই রকস্টার। তুমি কেন আশরাফ সাহেবের কথা মতো কাজ করো? চাইলে তো তুমি আশরাফ সাহেবের মতো অনেক নেতাকেই উড়িয়ে দিতে পারো। সে আছে অনেক কথা, পরে এক সময় বলবো। মাসুম, তুই আরফিনের বাড়ি থেকে নিহার বইগুলো এনে দে এখনই। ভাইয়া, আফরিনকে না খুব ভালো লেগেছে, ওর সাথে লাইন মারবো। চুপ! তুই কেন লাইন মারবে? আমি সিয়ামকে দোষ করেছি। আমরাও মারবো। নিলয় হাসে। ওদের পাগলামো নিলয় খুব ভালোভাবেই বুঝে নিয়েছে। কি আর করবে, ওদের তিনজনের নিলয় ছাড়া যে কেউ নেই। এতিম তিন ছেলেকে নিলয় সাথে রেখেছে, পড়াশুনোও করিয়েছে, কিন্তু তারা নিলয়ের সাথেই কাজ করতে চায়। নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। একটু পর রুমের দরজায় কারো টোকা পড়ার শব্দ শুনতে পেল। দৌড়ে সেখানে যেয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে হাতে বই নিয়ে। আপনাদের কাছ থেকে বই নিয়ে আসলাম, বাকি বই লাইব্রেরি থেকে নিয়ে আসছি। আর শোনো, আজ থেকে তোমার বাবার বাড়ির কথা ভুলে যাও, ওখানে আর যেতে পারবে না, মনে থাকে যেন। আর যদি কথা না শোনো তাহলে কঠিন ব্যবস্থা করা হবে। নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে বইগুলো নেহার হাতে দিয়ে ওয়াশরুমে চলে যায় নিলয়। আজ রাতে সে বের হবে। মোর্শেদের সাথে তার মিশন। বিষয়টা ভাবতে কেমন যেন লাগছিল প্রথমে, কিন্তু জিয়ানের কথা শুনে নিলয়ের রাগ উঠে যায়। তাই সে বিষয়টা এবার বেশ সিরিয়াস নিয়েছে। নিলয় ফ্রেশ হয়ে এসে দেখে নেহা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয়ের চোখ ছানা পড়া। হঠাৎ নেহা এমন করে খাবার নিয়ে আসবে নিলয় তা বুঝতেই পারেনি। নিলয়ের দিকে তাকিয়ে নেহা বলল, খেয়ে নিন এখানে, নিচে যেতে হবে না। কি ব্যাপার, আজ হঠাৎ বউ বউ ভাব? আমার প্রেমে পড়ে যাচ্ছ নাকি? একদমই না, আপনি আমার জন্য এত কিছু করলেন তাই আর কি। ও আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। করো। মিমিকে আমাকে কি বলা যাবে? নিলয় কিছুটা চুপ হয়ে যায়। কি বলবে ও খুঁজেই পাচ্ছে না। নিলয়ের চোখের সামনে ভাসতে থাকে মিমির সাথে পরিচয়ের কথা, ভার্সিটির কথা, ওকে হারানোর কথা।
সেসব ভুলতে চায়, কিন্তু কেন জানি না তার বারবার সেই সব কথাই মনে পড়ে, মনে পড়িয়ে দেয় আশেপাশের মানুষগুলো। কি হলো বলো, না হলে থাক। তবে আমি আজ ওনার একটা ডায়েরি পেয়েছিলাম, তাই জানার আগ্রহ হলো আর কি। নিলয়ের মুখটা রাগের প্রতিশ্রুতিতে ছেয়ে গেল। এই ডায়েরিটা সে পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। কেন সে পারেনি তাও জানে না। নিলয় তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিয়ে নেহাকে বলল, পরে বলবো, এখন এসব থাক। নেহা কিছু বলে না। নিলয় বসে আছে নেহার ঘুমের অপেক্ষাতে। নেহা একবার ঘাড় ফিরিয়ে দেখলো নিলয় তার ফ্লোরের বিছানাতে চুপচাপ বসে আছে। নেহা আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। নিলয় কল দেয় ওদের গ্যাংয়ের কাছে। সবাই বাইরে অপেক্ষা করছে। নিলয় মাস্ক পরে নিয়ে বের হয়, হাতে কালো কভার গ্লাভস, কোমরে .52 ক্যালিবারের পিস্তল, কালো জুতো প্যান্ট, সাথে কালো কভার রেইনকোট। শ্যাম মোর্শেদকে তুলে নিয়ে সোজা আশরাফ সাহেবের পুরনো বাংলোতে নিয়ে যেতে হবে। ওকে ভাইয়া, লেটস গো। কালো রঙের বড় গাড়ি শাসা করে চলেছে নির্দিষ্ট গন্তব্যে। 5 তলা বাড়িটার সামনে এসে থেমেছে। বাড়িতে বেশ শোরগোল। শোনা যাচ্ছে কারা মোর্শেদের ছেলেকে খুব পিটিয়েছে। সেটা নিয়ে মোর্শেদ বেশ ক্ষেপে আছে। চিৎকার করে মোর্শেদ বলছে, কে আমার ছেলেকে মারতে পারে? কার এত বড় সাহস? তাকে খুঁজে বের করে আমার পায়ের নিচে দেখতে চাই। সবাই বেশ উত্তেজিত। ঠিক এমন সময় কারেন্ট চলে যায়। আসলে নিলয়ের লোক মেন জায়গা থেকে কারেন্টের তার কেটে দেয়। আলোকসজ্জিত বাড়িটা হঠাৎ করেই অন্ধকারে ছেয়ে যায়। কালো পোশাক পরা কয়েকজন লোক বাড়িটার ভিতরে ঢোকে। তারপর ধপ করে একটা শব্দ হয়। এর কিছু সময় পর আবারও কারেন্ট চলে আসে, কিন্তু বাড়ির সবাই দেখে মোর্শেদ সাহেব বাড়িতে নেই। তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে লাল রক্ত পড়ে আছে। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও নিলয় তার গ্যাংয়ের লোকেরা মোর্শেদ সাহেবকে তুলে নিয়ে যায় তাদের গোপন আস্তানায়। মোর্শেদ সাহেবের ঘুম ভাঙে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তার। সামনের চেয়ারে দুজন লোককেও বসে থাকতে দেখে। একজনকে সে ভালো করেই চেনে। তিনি হলেন আশরাফ সাহেব, সাধারণ একজন মন্ত্রী। আর সেই মন্ত্রীর পাশে বসে আছে মাস্ক পরা একটি ছেলে। বুকটা মোর্শেদ সাহেবের স্যাঁত করে ওঠে, কারণ সে জানে এই গেটআপে কে থাকতে পারে, যাকে সবাই ভয় পায়। সে হলো নিলয়। মোর্শেদ সাহেবের চোখে পানি চলে আসে। আমতা আমতা করে বলে, আশরাফ, কেন করলে তুমি? আপনাকে বলেছিলাম মন্ত্রীর সাথে ড্রাগস ব্যবসা করবেন না। আপনার জন্যই আমাদের পার্টির নাম খারাপ হচ্ছে। আরে, এর জন্য তো আমি উপর লেভেলের নেতাদের টাকা দেই। আসলে মোর্শেদ স্যার, আমি আপনার জায়গাতে যেতে চাই। আপনার আসন আমার দরকার। এখন আপনি থাকলে সেটা হবে না, তাই আপনাকে সরাতে হবে। কথাটি বলে আশরাফ নিজের কাছে থাকা পিস্তলটি বের করে মোর্শেদের দিকে তাক করে। গুলি চালাতে যাবে তখনই নিলয় থামিয়ে দেয়। মুখ থেকে মাস্কটি খুলে ফেলে। মোর্শেদ সাহেব নিলয়ের দিকে তাকায়। দেখতে একদম হিরোদের মতো। ললিপপ বয়, মুখে খোসা খোসা দাড়ি, চুলগুলো বড় হলেও বেশ গোছালো। চোখে মুখে সবসময় একটা মায়া লেগে থাকে ওর। এরকম ছেলে কেন যে মাস্তান তা আজও সবাই প্রশ্নটা খুঁজে বেড়াচ্ছে। আশরাফ সাহেব প্রশ্নমূলক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় বলে, মরার থেকে মারতে পড়ার ভয় যদি কারো মনে একবার ঢুকিয়ে দেওয়া হয়, সে কোনোদিন আপনার সামনে এসে মাথা উঁচু করে কথা বলবে না। ছেড়ে দিন না, ও আপনার জায়গা দিয়ে দিবে, আর ড্রাগসের ব্যবসাও ছাড়বে। আর হ্যাঁ, মোর্শেদ স্যার জিহানকে কারা মেরেছে এটা নিয়ে আপনার ভাবতে হবে না। ওকে আমি পিটিয়েছি। কেন পিটিয়েছি তার কারণ বলতে আমি বাধ্য নেই। রাফাতকে ইশারা করে নিলয়। রাফাত ওর হাতে থাকা ইঞ্জেকশনটি মোর্শেদের ঘাড়ে প্রবেশ করায়। মোর্শেদ আবারও ঘুমিয়ে পড়ে। তারপর কেটে যায় অনেকটা সময়। মোর্শেদ সাহেব চোখ খুলে তাকিয়ে দেখে সে নিজের বিছানাতে শুয়ে আছে। আশেপাশে তাকে ঘিরে অনেক মন্ত্রী, পুলিশ, নিজের সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। হঠাৎ চোখ আটকে যায় তার। আশরাফ সাহেবও তাকে দেখতে এসেছে। আশরাফকে দেখে মোর্শেদ সাহেব নেড়ে চড়ে উঠলেন। আশরাফ মুচকি এসে ঘর থেকে বের হয়ে যায়। নেহা ঘুম থেকে ওঠে। দেখে নিলয় কালো পোশাক পরে হাতে পিস্তল নিয়ে সোফাতে বসে নেহার ছবির দিকে তাকিয়ে আছে। নেহা বিছানা ছেড়ে নিলয়ের কাছে যায়। সারা রাত ঘুমাননি তাই না?
আচ্ছা যান, নামাজ পড়ে নিন, তারপর একটু রেস্ট নেবেন। তুমি যাও। এখনও রেগে আছেন? আসলে ও আমার ছোট্টবেলার বন্ধু জাহিন। জানি, যাও অজু করে নামাজ পড়ে নাও। হুম। নিলয় সারা রাত ঘুমায়নি জাহিনের জন্য না, সে কিভাবে তার এই মস্তানি জীবন থেকে বের হবে সেইটা নিয়ে এই রাতের বাকিটা সময় ভেবেছে। কিন্তু কেন সে মাস্তানি ছাড়তে চায়, এই প্রশ্নটাই সে নিজেকে এ অবধি বহুবার করেছে, কিন্তু কোনো উত্তর পায়নি। নেহা চলে গেল উঁচু করতে। নামাজ পড়ে নিল নেহা। তারপর বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসে ওর। নিলয় নেহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে বাকিটা সময় পার করে। সকালে খাবার খেয়ে নিলয় নেহাকে নিয়ে ভার্সিটিতে যায়। নেহা নামিয়ে দিয়ে নিলয় চলে আসে। একটা ক্লাস করে নেহা বের হয়। কি করবে সে বুঝতে পারছে না। একবার ভাবলো চুরি করে আপুর সাথে দেখা করে আসি, কতদিন তাকে দেখি না। আবার জেনেও নিয়ে আসি নিলয়ের সাথে তার ঠিক কী সম্পর্ক। ভার্সিটি থেকে আশরাফ সাহেবের পার্টি অফিস খুব বেশি দূরে নয়, 15 মিনিটের রাস্তা। ভার্সিটির গেটে পা রাখতেই সামনে এসে দাঁড়ায় জাহিন। নেহা ওর দিকে বড় বড় চোখে তাকায়, কারণ জাহিনের হাতে পায়ে ব্যান্ডেজ। নেহা জাহিনের দিকে তাকিয়ে বলে, তোর আবার এই অবস্থা কেন? অ্যাক্সিডেন্ট করেছি তো তাই। তুই কোথায় যাচ্ছিস? আব্বুর সাথে দেখা করতে। কথাটি বলেই নেহা পা বাড়ায়। জাহিন নেহার হাত ধরে ফেলে। নেহা রাগি চোখে জাহিনের দিকে তাকায়। জাহিনের দিকে তাকিয়ে নেহা কড়া গলায় বলে, আমার হাত ছাড়। না। জাহিন, আমার হাত ছাড় বলছি। কি হয়েছে তোর? আমার সাথে কেন এমন করছিস? নেহা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। নেহার দিকে জাহিন তাকিয়ে বলে, চল না, আমি পৌঁছে দেই তোকে। কেন রে? আমি কি বাচ্চা নাকি? নাকি আমি রাস্তা চিনি না? এমন কেন করছিস? তুই বকা দিলে আমার ভালো লাগে না। আচ্ছা চল, তবে অফিসের বাইরে আমাকে রেখে তুই চলে আসবি, ভিতরে যাবি না। ওকে। দুইজনে মিলে অফিসে যায়। জাহিন ওকে নামিয়ে দিয়ে আসে। নেহা ওর আব্বুর অফিসের দিকে ঢোকে। এখানে নেহা সবাই পরিচিত, তাই সবার সাথে টুকটাক কথা বলতে বলতে পার্টি অফিসের একদম ভিতরের কেবিনে যায়। দেখে আশরাফ সাহেবের কার সাথে যেন ফোনে কথা বলছে। শোনো, আমার মেয়েকে তোমরা কিছুই করতে পারবে না, কারণ এখন নেহা আমার কেবল মেয়ে নয়, সে এখন নিলয়ের বউ। আর তোমরা তো জানোই নিলয় কি করতে পারে। আর যদি বলেও আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছ, আর নিলয় যদি সেটা জানতে পারে, তাহলে যে কি হবে সেটা আমি নিজেও জানি না। নেহা কিছু বলে না। এর মধ্যে আসলে একটা রহস্য আছে, নেহাকে তার নিজেই উদ্ঘাটন করতে হবে। নেহা আর তার আব্বুর সাথে দেখা না করে নদীর পাড়ে চলে আসে। নেহার এটি প্রিয় জায়গা। মন খারাপ বা ভালো থাকলে নেহা এখানে চলে আসে। আব্বুকে দেখতে গিয়েছিল, তার জন্য তার আব্বু মন খারাপ কিনা। কিন্তু নেহা যেয়ে দেখে তার আব্বু একদমই ভালো আছে। যেন নিলয়ের কাছে থাকাটা নেহার সবচাইতে ভালো প্রোটেক্ট জায়গা। এসব ভাবতে ভাবতে নেহা বসে পড়ে নদীর পাড়ের গাছের ছায়ায়। শান্ত পরিবেশ, গাছের ছায়াতে বসে আছে। ফিরফিরে বাতাস বইছে। নদীর পানির দিকে নেহা এক দৃষ্টিতে চেয়ে আছে। সময়টা কখন যে পার হয়ে গেছে নেহা টেরই পায়নি। এদিকে নিলয় ভার্সিটিতে এসে দেখে নেহা নেই। আফরিনের কাছে থেকে জানতে পারে নেহা অনেক আগেই বের হয়েছে। বেশ কিছু সময় খোঁজার পর নেহাকে নিলয় নদীর পাড়ে বসে থাকতে দেখে। নিলয় ধীর পায়ে নেহার পাশে যেয়ে বসে। নেহা তখনও এক দৃষ্টিতে নদীর পানির দিকে তাকিয়ে আছে। নিলয় যে এসেছে সেটা সে খেয়ালই করেনি। নীরবতা ভেঙে নিলয় বলে, তার কতক্ষণ এখানে বসে থাকা হবে শুনি? নেহা চমকে ওঠে। পাশে তাকিয়ে দেখে নিলয় বসে আছে। নেহার চোখ দুটো বড় হয়ে যায়। অবাক চাউনি নিয়ে প্রশ্ন করে, আপনি এখানে? কেন, আর কি কেউ আসবে নাকি? না মানে আপনি এখানে কিভাবে এলেন? কেউ তো জানে না আমি এখানে। তোমার প্রতিটা পায়ের ধাপ আমার চেনা। তুমি কি খেতে ভালোবাসো, তুমি কি করতে ভালোবাসো, সবই জানি। ও, মন খারাপ? কেন? আচ্ছা আপনি বলবেন আমাকে আপনি কে? আমার আব্বু কেন এতটা সুখে আছে আমি আপনার কাছে থাকছি বলে?
ওনার কোনো চিন্তা নেই কেন? তুমি কি ওনার অফিসে গিয়েছিলে? হুম। নিলয় কিছুটা সময় নেহার দিকে রাগী চোখে তাকায়, তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে রাগী ভঙ্গিতে বলে, সময় হলে সব জানাবো, তবে আর কোনোদিন যদি আমাকে না বলে কোথাও যাও তবে তোমার হাত পা একদম ভেঙে ফেলবো। আর একটু সময় দাও, তোমার আব্বুর কাছে তোমাকে ফিরিয়ে দেব। তোমার এটা নিয়ে ভাবতে হবে না, এখন বাসায় চলো। নেহা বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় আগে যেতে থাকে। হঠাৎ করে নেহার ও মা গো বলে চিৎকার শুনতে পায়। নিলয় ঘুরে তাকিয়ে দেখে নেহা মাটিতে বসে আছে পায়ে হাত দিয়ে। ডান পায়ে হাত দিয়ে সে ব্যথায় কোকাচ্ছে। নিলয় দৌড়ে যায় সেখানে। নিলয় দেখে ছোট গর্তে নেহার পা পড়ে ব্যথা পেয়েছে। কি হয়েছে? পা মুচকে গেছে আমার, হাঁটতে পারবো না। নিলয় আর কিছু বলে না, নেহাকে কোলে তুলে নেয়। নেহা বড় বড় চোখে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় কোলে তুলে নিয়ে বলতে থাকে, কানা নাকি? হ্যাঁ, ডেকে পা ফেলতে পারো না, সাবধানেও হাঁটতে পারে না। এখানে কি করব আমি, অসহ্য। নেহা মনে মনে হাসে। ছেলেটা কেমন যেন অসাধারণ। নিলয় নেহাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। তারপর সুধা ডক্টরের কাছে নিয়ে ঔষধ নিয়ে বাড়িতে আসে। প্রকৃতিতে রাত নেমেছে। সিয়াম, মাসুম আর রাফাত একটু ড্রিঙ্কস করে বাড়িতে আসছে। এমন সময় সিলভার কালারের একটি গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায়। ওরা তিনজন খানিকটা অবাক চোখে তাকায় সামনের দিকে। মনে মনে ভাবে কে হতে পারে এভাবে গাড়ি থামিয়েছে। তখনই গাড়ি থেকে নামে জাহিন, সাথে কয়েকজন লোকও আছে। জাহিনের হাতে একটি পিস্তল আর বাকিদের হাতে হকি স্টিক। ওদের তিনজনের চোখ ছানা ভরা। জাহিন এসে বলে, তোদেরকে আমি চিনতাম না, তোদের সাথে আমার শত্রুতা কি সেটাই জানতাম না। তবে তোরা আমার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলি, মারছিলি ওনাকে খুব। আর কি যেন বলছিলি? ও হ্যাঁ, মনে পড়ছে। মারার থেকে মারতে পারি বয়টা যতদিন থাকবে ততদিন সে আর মাথা উঁচু করে তাকাবে না। ওই শালারা, আমি মাথা উঁচু করে আছি দেখি আমাকে মেরে দেখা। সিয়াম, মাসুম আর রাফাত উচ্চস্বরে হেসে ওঠে। জাহিন ওদের হাসির দিকে তাকিয়ে অবাক হয়। 10 জন লোকের সামনে, এমনকি সবার হাতেই অস্ত্র, তবুও এরা হাসছে। জাহিন এই হাসির কারণ বুঝতে পারে না। মাসুম বলে, মাত্র 10 জন, হাতে অস্ত্র, ভাবছিস হাসছি কেন? কারণ তোকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার মতো এখানে কেউ দাঁড়িয়ে থাকবে না। আচ্ছা, তো তোদের কে মারবে? তোরা? হা হা হা। আমরাই। কিসের এত সাহস তোদের? সাহস? নিলয় পাওয়ার, দাঁড়া কল করি। রাফাত নিলয়কে কল দেয়। এদিকে জাহিনের পিছনে যারা পাতি মাস্তান ছিল তারা নিলয়ের নাম শুনে কয়েক পা পিছিয়ে যায়, কারণ তারা জানে নিলয় আসলে কে। তাদের বসই তো নিলয়। কিন্তু তারা জাহিনের থেকে টাকা নিয়েছে, তাই পালিয়েও যেতে পারছে না। চুপ শালা, তোদের এখানে মেরে রেখে দিয়ে যাব, কেউ জানতে পারবে না। তখনই জাহিন দেখে সামনে থেকে কারো বাইকের আলো তাদের দিকে তেড়ে আসছে। সিয়াম, মাসুম আর রাফাতের সামনে যেয়ে বাইকটা দাঁড়ায়। কালো বড় কোট, মুখে কালো মাস্ক। নিলয় বাইক থেকে নেমে দাঁড়ায়। পিছনে থাকা পাতি মাস্তানগুলো ভয়ে দৌড় দেয়। জাহিন এবার ভয়ে কাঁপতে থাকে। হাতে থাকা পিস্তলটি নিলয়ের দিকে তাক করতেই সিয়াম তার লাঠি দিয়ে কেড়ে নেয়। নিলয় বলে, এসব তোমায় দিয়ে হবে না জাহিন, বাসায় যাও। তোমার বাবাকে ইচ্ছে করে তুলে নিয়ে যায়নি, এগুলো বড়দের ব্যাপার। তাই বলছি, এই শেষ সুযোগ, পরে আর ফিরে যেতে পারবে না। জাহিনকে ওরা ওখানে রেখে চলে আসে। জাহিন কেবল হাবার মতো তাকিয়ে থাকে ওদের দিকে। কে এই নিলয়? আন্ডারওয়ার্ল্ড কেন তার কথাতে চলে? কেন তাকে সবাই ভয় পায়? মাস্ক কেন পরে? সব জানতে হবে। জাহিদ মনে মনে এসব কথা ভাবতে ভাবতে বাড়ির পথ ধরে। রাতের আকাশে কয়েকটি তারা, একটু মেঘের ছড়াছড়িতে চাঁদকে কেমন ঘোলাটে লাগছে। নেহা পড়ার টেবিলে বসে অকারণে নিলয়ের কথা ভাবছে। কে উনি, আর আমাকে কি করেছেন? আমার তো মনে হয় না আমি আগে তাকে কোথাও দেখেছি। তাহলে আচ্ছা, উনি আমাকে বিয়ে করলেন কেন? আর জানলো কি করে আমি বাসা থেকে চলে আসছি? আমাকে বিয়ে করে ওনার কি লাভ? আমার কাছে কি চায় উনি? আমি তো বাসা থেকে চলে আসার বিষয়টা তো কেবল আফরিন জানতো। তাহলে
হুর, কি ভাবছি এসব? আফরিন কেন বলতে যাবে? আর বললেই বা কি আমাকে বিয়ে করে নিতে হবে? প্রশ্নগুলো বিড়বিড় করে নেহা পড়ার বইয়ের দিকে তাকিয়ে বলতে থাকে। নিলয় হাতে এক গ্লাস দুধ নিয়ে ভিতরে এসে দেখে নেহা না পড়ে বইয়ের দিকে তাকিয়ে আছে। কিছু একটা ভাবছে সে। নিলয় বলে, কি ভাবছো? কিছু না তো। তো ভাবুক, বউ আমার দুধটা খেয়ে নাও, ওষুধ তো খেতে হবে। ইয়াক, আমি দুধ খাই না। খেতে বলছি, খাও। হুম এবার মন দিয়ে পড়ো আর ওষুধ খেয়ে নাও। হুম। পড়া শেষ করলাম। রাতের খাবার ও ওষুধ খেয়ে বিছানায় এলাম। বালিশের বাম পাশে নিলয়ের ডায়েরিটা পড়ে থাকতে দেখে নেহা বিছানায় হেলান দিয়ে পুতুলটি আঁকড়ে ধরে ডায়েরিটার পৃষ্ঠা উল্টাতে থাকে। কয়েক পৃষ্ঠা পরেই লেখা, শহরটা অনেক বড়, শহরের মানুষগুলো কেবল নিজের কর্মে সন্ধানে ব্যস্ত। আমি ভার্সিটিতে আজ এসেছি পড়তে নয়, পড়ার অভিনয় করতে, একটা মিশনে। ঢাকা ভার্সিটি অনেক বড় জায়গা জুড়ে নির্মাণ করা, ক্যাম্পাসটা অনেক বড়। ধীর পায়ে এগিয়ে যাচ্ছি আমি। চারিদিকে তাকিয়ে দেখছি, হঠাৎ বড় একটা ধাক্কা খেলাম। সাদা পোশাক পরা একটা চিকন শরীরের মেয়ে এসে আমাকে ধাক্কা দিয়ে নিজেই পড়ে যায় মাটিতে। আমি মুচকি হাসি। মেয়েটা পড়া থেকে ওর বান্ধবীরা দৌড়ে চলে আসে। সে নিচ থেকে উঠে দাঁড়ায়, আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে প্রচন্ড রাগী চোখে করে একটা চড় দিয়ে বলে, বেয়াদব ছেলে, কোনোদিন মেয়ে দেখিস না নাকি? চোখে তো চশমা দিয়েছিস, 4 চোখ লাগিয়েও কি মেয়েদের ধাক্কা দিতে ইচ্ছে করে? দেখে মনে হচ্ছে ডাস্টবিন থেকে উঠে এসেছে। মেয়েটা আমাকে চড় দেয়। আমি বোকার মতো মেয়েটার দিকে তাকিয়েছিলাম। সিক্রেট মিশন, তাই একদম খেয়াল হয়ে গিয়েছিলাম ভার্সিটিতে, যাতে কেউ বুঝতে না পারে আসলে কে আমি। কিন্তু মেয়েটার শাসনে আমি হুট করে আটকে যাই। কিছু বলছে না দেখে পাশের একটা মেয়ে তাকে নাম ধরে ডাক দিয়ে বলে, এই মিমি চল তো, এসব বেয়াদব মার্কা ছেলেদের জন্য রাস্তায় চলাটাই অসহ্যকর হয়ে গেছে। সুন্দরী মেয়ে দেখবে আর ধাক্কা দেবে, টেনে তুলে প্রেম নিবেদন করবে। চল তো তুই। মেয়েটার নাম তাহলে মিম? আমি মিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। তারপর কয়েক পৃষ্ঠা সেখান থেকে ছেঁড়া আছে। নেহা উৎকণ্ঠা নিয়ে পড়তে বসে মেজাজ খারাপ হয়ে যায়। তারপর কি হলো? পৃষ্ঠা কেন ছেঁড়া হলো জানার জন্য নেহা কেমন উত্তেজিত হয়ে পড়ে। তখন একটি ধমক শুনতে পায় নেহা। নেহা, তুমি আবার ডায়েরিটা হাতে নিয়েছো? এটাকে তো আজ আমি পুড়িয়ে দিব। প্লিজ আমাকে এটা দিন, এটা আমি রাখতে চাই, প্লিজ। নিলয় কিছু বলে না, হাত থেকে ডায়েরিটা নিয়ে ড্রয়ারে রেখে দেয়। নেহা উদাস হয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় বলে, ঘুমিয়ে পড়ো, সকালে ক্লাস আছে। নেহা ঘুমাচ্ছে। সকালে নিলয়েরটাকে নেহার ঘুম ভাঙলো। নেহা চোখ মেলে তাকিয়ে দেখে নিলয় পাশে দাঁড়িয়ে আছে। নিলয় ডাক দেয়, তাড়াতাড়ি উঠো, ভার্সিটিতে যেতে হবে না? কটা বাজে? 8টা বাজে। কি, আমি আজ নামাজও পড়তে পারলাম না। এখন উঠে রেডি হও। ওকে। সকালের খাবার খেয়ে ভার্সিটির দিকে রওনা হলো সবাই। নিলয় গাড়ি চালাচ্ছে। আর সবাই বেশ চুপচাপ। নীরবতা ভেঙে নেহা বলল, আচ্ছা, কাল রাতে কোথায় ছিলেন? কাল রাতে মানে? সিয়াম, মাসুম আর রাফা ড্রিঙ্কস করে ঘরে ফিরছিল, আর আপনি ওদের বকছিলেন। তখন তো রাতই ছিল, তাই না? এমনি ঘুরছিল ওরা, তাই বকা দিতে দিতে ঘরে নিয়ে আসছিলাম। নেহা জানে না নিলয় প্রতি রাতেই কোনো না কোনো কারণে মাস্তানি দেখাতে বাইরে যায়। যদি জানে হয়তোবা নেহা তাকে ছেড়ে চলে যেতে পারে, তাই নিলয় মিথ্যা বলল। ভার্সিটির গেটের কাছে চলে আসে নিলয়। নেহাকে নামিয়ে দিয়ে সোজা পার্টি অফিসে যায়। দেখে আশরাফ সাহেব বসে আছে, খুব চিন্তিত লাগছে। নিলয় ওনার সামনে যেয়ে বসে। নিলয়কে দেখে চিন্তার ছাপ কিছুটা কম হয় আশরাফ সাহেবের। নিলয় প্রশ্ন করে, কি হয়েছে? আসলে নিলয়, নেহাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে কাল ফোন আসে। জানি। জানো মানে? নিয়া বলেছিল। কি বলছো এসব? নেহা বলেছে মানে? হ্যাঁ, কালও আসছিল আপনার এখানে, আপনি তখন ফোনে কথা বলছিলেন। ও নো। ভয়ের কিছুই নেই, ও জানে না খুব বেশি।
আপনি সেটা নিয়ে ভাববেন না। তবে মোর্শেদের ছেলে জিহান বেশ ঝামেলা করছে। মেরে দাও, বাকিটা আমি দেখব। হুম হুম, আপনি মেনে দিন, বাকিটা আমি দেখব। এখনো কোনো পুলিশ হয়নি নিলয়কে ধরবে। আশরাফ সাহেব কিছু বলে না। সে জানে নিলয়ের জন্যই এত দূর এসেছে, তাই তো সে প্ল্যান করে নেহাকে পার্মানেন্ট নিলয়ের কাছে পাঠিয়ে দিয়েছে, যাতে নিলয় নিজে থেকেই আশরাফের সব কাজ করে দিতে পারে। নিলয় বলে, সবকিছু আমি দেখছি, আপনার ভাবতে হবে না, আসি। নেহা একটা ক্লাস করলো। আজ আফরিন আসেনি ভার্সিটিতে, কিন্তু জিয়ান এসেছে। জিয়ান আসার কারণ আছে, কারণ মনে মনে জিয়ান নেহাকে একটু পছন্দ করে। এর জন্য জিয়ান কোনোদিন ক্লাস মিস করে না। নেহা ক্যাম্পাসে বসে আছে, মনে মনে ভাবছে, আফরিনের একটু খোঁজ নেওয়া দরকার, কিন্তু কাছে তো কোনো ফোনই নেই। আচ্ছা, বাড়ি থেকে আসার সময় আমার জমানো টাকা দিয়ে ফোন কিনলে কেমন হয়? কিন্তু মার্কেটে কে যাবে? আফরিন তো নেই। এই ছাগল জাহিন তো আছে, ওকেই নিয়ে যাওয়া যাক। নেহা জিয়ানকে ডাক দেয়। জিয়ান প্রায় উড়ে আসে নেহার কাছে। নেহা বলে, জিহান। বলো বেবি। ওহ জিহান, ইচ্ছা করছে একটা চট দিতে। আমার সাথে যাবি একটু মার্কেটে? তোমার সাথে আমি চাঁদেও যেতে পারি, মার্কেটে তো ছোট ব্যাপার। জিহান, ফাজলামো রাখ, না হলে সত্যি দেবো কষে একটা চট। আচ্ছা চলো। তারপর দুজনে মার্কেটে যায়। ফোনের দোকানে প্রবেশ করে তারা। অনেক ফোন দেখে। জিয়ান যেটা পছন্দ করে দেয় সেটা নেহার আবার পছন্দ হয় না, আবার নেহা যেটা পছন্দ করে সেটা আবার টাকাতেও হয় না। এমন করে অনেকটা সময় পার হয়। তারপর একটি ফোন দেখে যেটা দাম অল্প, নেহা এটাই নিতে যাবে, তখনই কে জানি পিছন থেকে নেহার হাত থেকে ফোনটা নিয়ে বলে, এটা ভালো না, দামি ফোন দেখান। এই, আমার যেটা ভালো লাগে আমি সেটাই নেব। আপনি? নেহা পিছনে তাকাতে তাকাতে কথাটা বলল। তবে পিছনে যে ছিল তাকে দেখে নেহা কথাটা আর শেষ করতে পারেনি, কারণ নেহার পিছনে নিলয় দাঁড়িয়ে আছে। নেহা আর কিছু বলতে পারল না। নেহার দিকে নিলয় রাগি চোখে তাকিয়ে আছে। নেহা ভাবছে কারণটা হলো জিহান। জিহানের সাথে মার্কেটে এসেছে কিনা। নিলয় বলে, স্যামসাং এস সিরিজের ফোন দেখান। নেহা কিছু বলল না, চুপচাপ নিলয়ের কথায় ফোনটা রেখে দিল। একটা ফোন নিয়ে নেহার সামনে ধরে বলে, এটা এই দোকানের দামি ফোন, এটাই দিন। হুম। ওকে, এই ফোনটার প্রাইস কত? 80,000 টাকা স্যার। ওকে, এই নিন কার্ড। নেহা আর জিয়ান কেবল হা হয়ে তাকিয়ে দেখছে। জিয়ানের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল, কারণ এই কণ্ঠটা সে আগে কোথাও শুনেছে। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা লোকটার সাথে রাতের সেই ভয়ঙ্কর লোকটার কোনো মিল জিয়ান খুঁজে পেল না। এখন সামনে যে নিলয় দাঁড়িয়ে আছে তাকে দেখে যে কেউ বলবে একটা বড় কোনো অফিসের মালিক, স্যুট টাই প্যান্ট, একদম অফিস বয়। আর রাতের নিলয় হলো অস্ত্রধারী, মোটা কোট, সেরা প্যান্ট, দুটোই আলাদা। জিয়ান হুট করে নেহার কানের কাছে এসে প্রশ্ন করে, কি হচ্ছে নেহা? ইনি কে? তোর মুখটা বন্ধ রাখ। কিন্তু উনি তোকে ফোন কিনে কেন দিচ্ছে? এই, তুই চুপ কর তো, রাম ছাগলের মতো ম্যা ম্যা করিস না। কিন্তু নিলয় ফোনের প্যাকটা হাতে নিয়ে ওদের দিকে তাকায়। তারপর হাসি হাসি মুখে নিলয় বলে, কি ব্যাপার, আস্তে আস্তে কি কথা বলছো? জোরে বলো, আমিও শুনি। আপনি কে বলুন তো? আর নেহাকে আপনি কেন ফোন কিনে দিলেন? এই, তোকে না আমি চুপ থাকতে বলছি। বলছি আমি কে, চলো আমার সাথে। দোকান থেকে বেরোতেই 6 জন ছেলে রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তারা সবাই নেহার দিকে তাকিয়ে আছে। লিডার গোছের একটি ছেলে নেহাকে নিয়ে টিস করতে লাগলো, ওরে কি মাল রে মামা দেখছিস? কথাটা শোনার সাথে সাথেই নিলয়ের মুখের রং পাল্টাতে শুরু করলো। জিয়ান দৌড়ে ওদের দিকে তেড়ে যায়। জিয়ানকে কষে 2টা চড় দেয় ছেলেগুলো। রাস্তায় প্রায় সব লোক সেদিকে তাকিয়ে আছে। নেহা জানে নিলয় কি করতে পারে। নিলয়ের হাত ধরে ফেলে নেহা। ছেলেগুলো আবার বলে, ওরে সাইড হিরো এসে আমাদের মারতে আসছে রে। একটা মালের দুটো ভ্রমর।
আমাদেরও সুযোগ দাও একটু, আমরাও পাশে থাকি। বস যাই বলো না কেন, মালটার ফিগারটা কিন্তু সেই হট। মামা, টাচ করলে একদম ঝলসে যাব। ঠোঁট দুটো দেখ, যেন মাখমের। কিস করলে আর উঠতে। নেহা শক্ত করে নিলয়ের হাত ধরে রাখে। নিলয় নেহার দিকে তাকিয়ে বলে, হাতটা ছাড়ো, আমি জানি কি করতে হবে। প্লিজ এখানে কোনো মারামারি করবেন না। আচ্ছা করব না, আমি 2 মিনিট ওদের সাথে কথা বলবো, ছাড়ো। না, আপনি এখন শিওর ঝামেলা করবেন। ওরে দেখ দেখ কি পিরিত। চল তুলে নিয়ে আমরাও কদিন প্রেম করি, তারপর আবার রেখে আসবো। কি বলিস তোরা? হা হা হা। ছেলেগুলোর পাশ দিয়ে আরেকটি মেয়ে যাচ্ছে। এমন সময় একটি ছেলে মেয়েটার দিকে ফুল ছুঁড়ে মারে। মেয়েটি ছেলেগুলোর দিকে তাকা দিয়ে একটি ছেলে মেয়েটার হাত ধরে ফেলে। নিলয় এটা দেখার পর নেয়ার হাত ছাড়িয়ে নেয়। তারপর ধীর পায়ে হেঁটে ছেলেগুলোর কাছে যায়। ওদের থেকে মেয়েটার হাত ছাড়াতেই লিডার ছেলেটি নিলয়ের গালে ঘুষি দেয়। জিয়ান আর নেহা কেবল অবাক চোখে দেখছে। নেহা মনে মনে বলেই ফেলল, এবার তো এরা গেল। কিন্তু নেহাকে অবাক করে দিয়ে নিলয় শব্দহীন এক হাসি দেয়। তারপর বলে, সময় অনেক আছে, যা নেহার থেকে মাপ চেয়ে নে। কে আমরা জানিস? হা হা হা। কোনোদিন কোথাও মাফ চাইনি আমরা। তুই তো দাঁড়িয়ে আছিস, এটাই তোর কপাল। নিলয়কে চিনিস? কখনো দেখেছিস তাকে? নিলয়? নামটা শুনেই সবাই বসা থেকে দাঁড়িয়ে পড়ে। নিলয় হাসতে থাকে। ছেলেগুলো বলে, শালা ভয় দেখাস? আমরাও নিলয়ের নাম ভাঙিয়ে চলি, তুই তো দেখি আমাদের উপরে। তোকে তো মেরে। এমন সময় একটা পুলিশের গাড়ি আসে। নিলয় একটু অবাক হয়। পুলিশ তো এমন সময় আসার কথা না। পুলিশ আসতেই জিয়ান ছুটে আসে। নিলয় বুঝে গেল জিয়ানই পুলিশকে ফোন করে নিয়ে এসেছে। স্যার, এরাই সেই ছেলেগুলো যারা মেয়েদের টিচ করছে। ওই শালা, আমাকে চিনিস না? আমাকে পুলিশের বই দেখাস না, বুঝলি? আমি কে জানিস? আসলাম নেতার ছেলে। এইরকম পুলিশ আমার পকেটে থাকে। পুলিশগুলো নিলয়কে চেনে, কারণ নিলয় সাধারণভাবে সবসময় আশরাফ সাহেবের সাথেই থাকে। তাই সেদিন পুলিশগুলো নিলয়কে স্যাঁতস্যাঁত করছিল। নিলয় পুলিশের কাছে যেয়ে বলে, এদের ধরতে হবে না, আমরা চলে যাওয়ার পর এদেরকে ছেড়ে দিয়েন। ওকে স্যার। তারপর নিলয়, নেহা আর জিয়ানকে কোনো কথা না বলতে দিয়ে চলে আসে সেখান থেকে। নিলয়ের মুখের বাঁ পাশটায় কালো দাগ পড়ে গেছে ঘুষি খাওয়ার পর। নেহা বেশ উত্তেজিত হয়ে আছে। নিলয় ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে যেয়ে বসে। নিলয় জিয়ানের দিকে তাকায়। জিয়ান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। জিয়ান বসেই প্রশ্ন করে, আপনি কে হন নেহার? আমি জিহান, তবে বেশিরভাগ মানুষ জাহিন বলে ডাকে। আমি ওর হাজবেন্ড। কি ফাজলামি কেন করছেন? ওর বিয়ে হলো কবে? ওকে জিজ্ঞাসা কর। নেহা? জিহান, উনি ঠিক বলেছেন, উনি আমার স্বামী। হোয়াট? আরো কিছু শুনতে চাও? না। জিয়ান না বলেই হনন করে চলে গেল। মুখের ভাব দেখে মনে হচ্ছে জিয়ানের মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হওয়ারই কথা, কারণ জিয়ান কলেজে ওঠার পর থেকে নেহাকে পছন্দ করতে শুরু করে। একসময় জিয়ান নেহাকে ভালোবেসে ফেলে। জিয়ান তা কোনোদিনও বলতে পারেনি। যখন ওর অনাকাঙ্ক্ষিত হাজবেন্ডের কথা শুনলো, মন তো খারাপ হবেই। নিলয় বলে, কি হলো? ও কেন চলে গেল? জানি না, কিন্তু আমি জানি জিহান তোমাকে লাইক করে বা ভালোবাসে, তাই হয়তো এটা শুনে চলে গেছে। ও ভালো হয়েছে, আলগা ন্যাকা কোথাকার। আমিও চাইছিলাম ন্যাকাটা চলে যাক। কেন? বর আর বউ দুজনে একটু প্রেম করতে পারবো। এ নিলয় একটু মজা করেই কথাটা বলল। নিলয় জানে নেহা তাকে কখনোই ভালোবাসবে না। নেহাকে সে বিয়ে করতে চায়নি, কিন্তু নেহার আব্বুর চাপে পড়ে তার এই অনিশ্চিত জীবনে নেহাকে জড়াতে হয়েছে। নিলয় বলে, তোমার ফোন লাগবে, এটা আমাকে বলতে পারতে, তাহলে আমি কিনে দিতাম। ওকে কেন নিয়ে আসছিলে? আর তোমাকে না বলছি, আমাকে না বলে কোথাও যাবে না।
আমি ওকে আনতে চাইনি, ভেবেছিলাম যে আফরিনকে নিয়ে এসে কিনে নেব, কিন্তু আজ তো সে আসেইনি, তাই জিহানের সাথে এসেছি। ওকে, আর ওর সাথে বেশি কথা বলবে না, ছেলেদের থেকে দূরে থাকবা। ওকে। গুড গার্ল। দুজনে খাবার খেয়ে বাড়িতে চলে আসে। সন্ধ্যা হয়, নেহা পড়তে বসে। নেহার বারবার সেই ডায়েরির কথা মনে পড়ে যায়। নেহা ডায়েরি হাতে নেয়। কয়েক পৃষ্ঠা ছেঁড়ার পর সেখানে লেখা, মাস্তানি ছেড়ে দেব আমি, কারণ মিম আমাকে ভালোবাসে। মিশনে এসে আমিও তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে কি মেনে নেবে? আমি একজন টপ মাস্তান, সে কি গ্রহণ করবে আমি তাকে ভালোবেসে সব ছেড়ে দিতে প্রস্তুত? তারপর আবার কয়েক পৃষ্ঠা ছেঁড়া। নেহার ডায়েরির পৃষ্ঠা উল্টাতে লাগলো। তখনই কারো পায়ের শব্দে ডায়েরিটা আবারও আগের জায়গাতে রেখে দেয়। নিলয় ঘরে প্রবেশ করে, পিস্তলটি হাতে নেয়, গায়ে কালো পোশাক। নেহা কিছু বলার আগেই নিলয় ঘর থেকে বের হয়। নিলয় বাড়ি থেকে বের হয়ে কল দেয়, শ্যাম, তোরা কই? ভাইয়া জায়গা মতোই আছি। নাম কি ওদের? ভাই লিডারের নাম হলো মাহিন, আর বাকিদের দরকার নেই। ও কোন নেতার ছেলে? ভাইয়া 2 বারের মন্ত্রী, জেলা প্রশাসকের ভাই, মাহিনের বাবা। ওকে, থাক, আমি আসছি। নিলয় গাড়ি চালিয়ে গন্তব্যে যেতে থাকে। আজ যারা নেহাকে নিলয়ের সামনে টিস করেছিল তাদের লিডার হলো মাহিন। নেহা যে ভয় পাচ্ছিল সেটাই পূরণ হতে যাচ্ছে, তবে দেখার জন্য নেহা থাকবে না। সিয়াম, মাসুম, রাফাত আর আরও কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। নিলয়ের গাড়ির আলো দেখতে পায় তারা। নিলয় এসে থামে তাদের সামনে। মাহিন সহ মাহিনের ছেলেগুলো অবাক চোখে দাঁড়িয়ে যায়। নিলয় গাড়ি থেকে নেমে হেঁটে তাদের কাছে যায়। তোদেরকে বলছিলাম ভালোভাবে চলে যেতে, তারপরেও আমাকে মেরেছিলি, আমার কথা শুনিস নাই। তোদের কিছুই বলতাম না যদি গালি না দিয়ে তোদের ব্যাপারে কথা না বলতিস। আমি না সহ্য করতে পারি না যদি কেউ বলে আমাকে চিনিস, আমি অমুক নেতার ছেলে। মাথাটা না তখনই গরম হয়ে যায়। তুই সেটা বলেছিলি, তোর চাচা নেতা, তোর বাপ নেতা। এই নে ফোন, কল দে, দিয়ে বল নিলয় তোকে ধরে এনে মেরে ফেলবে। দেখ কেউ আসে নাকি। রাফাত, সিয়াম, মাসুম আর অন্য ছেলেগুলো মাহিনদের চরমভাবে পিটাতে থাকে। নিলয় দাঁড়িয়ে সিগারেট ধরালো, ওদেরকে থামতে বলে। তারপর নিলয় বলে, মাসুম, হকি স্টিক দে। কে কে যেন নেহাকে নিয়ে কি বলছিল? ভাইয়া প্লিজ মাফ করে দিন, আর কোনোদিন কোনো মেয়েকে টিস করব না। মাল, তাই না? মেয়েরা কখনো মাল হয় না, বুঝলি? তারা মা হয়, বোন হয়, বউ হয়। কথাটা বলে নিলয় ছেলেগুলোকে পিটাতে থাকে। তারপর আবার থামে, একটা সিগারেট চালায় ও। তারপর কয়েকবার পায়চারি করতে করতে থেমে যেয়ে বলে, আর কি বলেছিলি? কি হট ফিগার, তাই না? কি ঠোঁট, কিস করতে যা লাগবে না। কি প্রেম, কতদিন প্রেম করে ঘরে পাঠিয়ে দিব বল। নিলয় আবার পিটাতে থাকে। মাইনের ছেলেরা সব যন্ত্রণায় কোকাতে থাকে, চিৎকার করতে থাকে তারা। কিন্তু তাদের চিৎকার শুনে কেউ আসবে না সেখানে। লোকালয় ছেড়ে জনাকীর্ণ এক জায়গাতে তাদের সব কটাকে মাসুম, সিয়াম, রাফাত আর আরও কয়েকজন ছেলেরা ধরে এনেছে। নিলয় পিটানো বন্ধ করে। তারপর মাসুমকে ইশারা করে। মাসুম ওদের সামনে এসে বলে, কাল ভার্সিটির সামনে যাবি আলগা গায়ে, নেহা ভাবিকে দেখা মাত্রই পা ধরে মাপ চাইবি। যদি তিনি মাপ করে দেন তাহলে বেঁচে গিয়েছিস, আর যদি মাপ না করে তাহলে তো বুঝতেই পারছিস। ঠিক আছে ভাইয়া। নিলয়রা চলে আসে। নেহা বাড়িতে একা বসে নিলয়ের কথা ভাবছে। ইস, লোকটার গালে একটা রক্তবর্ণ রং ধারণ করেছে। কেন যে গেল ছেলেগুলোর সামনে? আমাকে 2-4টে কথা শুনিয়েছে বলে এত কিছু হবে? নাও যেতে পারতো। আচ্ছা, ছেলেটা কি আমাকে ভালোবাসে খুব? আচ্ছা, আবার ডায়েরিটা পড়ি তো, দেখি ওনার পছন্দের কি জিনিস আছে। নেহা আবার ডায়েরিটা হাতে নেয়। শেষের পাতায় লেখা, মিমকে আমি অনেক ভালোবাসি, তার মৃতদেহ আমার কাছেই পড়ে আছে, কেউ তাকে মারেনি, আমি নিজেই তাকে আজ খুন করেছি। পিস্তলের 6টা গুলি আজ মিমের নরম দেহকে ভেদ করে দেওয়ালে লেগে আছে। মিম লাল তাজা রক্তে আমি নিজের হাত মাখিয়ে সুখের স্বাদ গ্রহণ করলাম। মিমের মতো মেয়ে বেঁচে থাকলে উপরওয়ালা তা মেনে নিবে না। নিজ হাতেই মেরেছি তাকে। আমি খুনি নই, আমি প্রেমিক।
নেহা আটকে ওঠে, গায়ের লোম তার দাঁড়িয়ে যায়। কি নিষ্ঠুর এই ছেলে, নিজেই বউকে মেরে ফেলেছে। এতটা খারাপ সে? নেহা বিড়বিড় করে কথাগুলো বলে, আবার ভাবে নিশ্চয়ই কিছু হয়েছিল, না হলে মিমিকে সে ভালোবাসতো, তবুও কেন তাকে মেরে ফেলেছে। জানতে হবে আমার আসলে হয়েছিলটা কি। কিন্তু ছেলেটা তো আমাকে কিছুই বলে না, যা জানতে চাই সবটাই এড়িয়ে চলে। তুমি আবার ডায়েরিটা হাতে নিয়েছো? না, এবার আর ওটাকে রেখে দেব না। নিলয় নেহার থেকে ডায়েরিটা কেড়ে নেয়, তারপর পকেটে থাকা লাইটের আগুন দিয়ে ডায়েরিটা পোড়াতে থাকে। শক্ত কভার খচিত ডায়েরি কি আর সহজে পড়ে? কিছুটা পড়ার পর নিলয় ডায়েরিটা ছুঁড়ে ফেলে দেয় দেয়ালের দিকে। নেহা অবাক চোখে তাকায়। এভাবে কেটে যায় রাতটা। নেহা কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। সকালে আবারও নিলয়ের ডাকে নেহার ঘুম ভাঙে। দেখে বিছানার পাশে নিলয় দাঁড়িয়ে আছে। নেহা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, কি উঠবো, তোমাকে ভার্সিটিতে পৌঁছে দিতে হবে। আজ তোমার জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা বাড়িতে আসলেই দেখতে পাবে। এখন রেডি হও। তাড়াতাড়ি খেয়ে নিলয় নেহাকে নিয়ে বের হয়। বাড়ি থেকে বের হতে নিলয়ের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে আশরাফ সাহেবের কল। নিলয় রিসিভ করে। নিলয়, নেহাকে নামিয়ে দিয়ে এসে সোজা অফিসে আসবে, জরুরি কথা আছে। তোমার সাথে যে তিনজন থাকে ওদেরকেও নিয়ে আসবে। আর ওদিকে সব ঠিক আছে? ওকে, রাখি। আব্বুর ফোন ছিল তাই না? নিলয় অবাক চোখে তাকিয়ে থাকে নেহার দিকে। নেহা কি করে জানে এটা তারই আব্বুর কল ছিল? নিলয় কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে স্বাভাবিক গলাতেই বলে, আব্বু জানে আমি পালিয়ে এসেছিলাম, আর এখন বুঝতে পারছি আমি যেদিন পালাবো সেদিন আফরিন সবটাই জানতো, আর আফরিনই আব্বুকে বলে দিয়েছে যে আমি পালিয়েছি। আর আব্বু তখনই আমাকে পাঠায় এভাবে তুলে এনে বিয়ে করতে। কিন্তু আপনি কে? কি করেন? মিমিকে কেন নিজেই আপনি খুন করেছেন? নিলয় চোখের পাতা কয়েকবার নাড়ায়। কোনো উত্তর দেয় না নিলয়, কেবল একটু অবাক হয়, কারণ রহস্যের জাল আস্তে আস্তে খুলছে। তবে নেহাকে কিছুই বলা লাগছে না। নেহা নিজে থেকেই সব বুঝতে পারছে। নিলয় কিছু না বলে গাড়ি চালাতে থাকে। তখনই একটা মেসেজ আসে নিলয়ের ফোনে। দেখে আতিকের মেসেজ। আতিক হলো নিলয়ের লোক, তবে আশরাফের বিয়ে। মেসেজটি চেক করে নিলয় সেখানে লেখা, ভাইয়া আপনি আসবেন না? আপনার জন্য পার্টি অফিসে মোর্শেদ, আসলাম আর নিজাম এসেছে। বেশ ঝামেলা হচ্ছে। আশরাফ স্যার গোপনে মেসেজ করতে বলেছে আপনার। নিলয় মুস্কি হাসে। নেহা, রাফাত, মাসুম, সিয়াম নিলয়ের হাসির দিকে তাকায়। হাসতে হাসতে ফোন দেয় নিলয়ের গ্যাংয়ের একটি ছেলেকে। রুদ্রু, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাইয়া? রুদ্রের ফোনে একটি মেসেজ আসে, নিলয়ের মেসেজ। নিলয় আবারও হাসে। কেউ বোঝে না হাসির কারণ। নিলয় চুপচাপ গাড়ি চালাতে থাকে। খানিকটা সময় পর নেহার ভার্সিটির সামনে এসে থামে গাড়িটি। নেহা গাড়ি থেকে নামে। কিছু দূর যাওয়ার পর নেহা দেখে কয়েকজন ছেলে আলগা গায়ে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর হাতে সরি কার্ড। নেহা ওদের সবাইকে চেনে। কাল এই ছেলেগুলো নেহাকে বাজে কথা বলেছিল। কিন্তু ছেলেগুলোর আজ এখানে কেন? এভাবে কেন দাঁড়িয়ে আছে? সারা গায়ে খুব মারের দাগ। নেহা কথাগুলো মনে মনে বলতে বলতে ওদের সামনে দিয়ে যেতে থাকে। তখনই ছেলেগুলো এসে সামনে হাঁটু মুড়ে বসে চিৎকার করে বলে, আপু, আপনি আমাদের বোন, আপনি আমাদের বড় বোন। আপনার সাথে কাল যা করেছি আমরা ভুল করেছি। প্লিজ আপু, আমাদের মাফ করে দেন, প্লিজ প্লিজ। নেহা সহ আশেপাশের মেয়েগুলো বেশ অবাক চোখে তাকিয়ে আছে মাহিনদের দিকে। কারণ সব মেয়েরাই জানে এই মাহিনের গ্যাংরা মেয়েদের যেখানে পায় সেখানেই বাজেভাবে টিস করে। কিন্তু আজ ওদের কি হলো? এমন করে মাপ কেন চাচ্ছে? তবে যা করছে এতে করে সব মেয়েগুলোই অনেক খুশি। ছেলেগুলো আবারও চিৎকার করে মাপ চায়। নেহা কোনো উপায় না দেখে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা যান, মাপ চাইতে হবে না। আপনারা নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। মাহিনটা দৌড়ে চলে আসে সেখান থেকে। নেহা ঘুরে পিছনে তাকায়। কালো রঙের নিলয়ের গাড়িটি তখনই ঘুরে চলে যাচ্ছে।
নেয়ার কাছে এতক্ষণে বিষয়টা বেশ ভালোভাবেই পরিষ্কার হয়ে গেছে। কেন ছেলেগুলো এভাবে এসে তার কাছে মাপ চেয়েছে, এর কারণ হচ্ছে নিলয়। নেহা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, এটা ভেবে যে যাক, এমন একজন আছে যার কাছে আমি সব, আর সে আমার জন্য সব কিছু করতে পারে। আবার পরক্ষণে মনটা খারাপ হয়ে যায়। সে ভাবে, এভাবে মারাটা কি ঠিক হয়েছে? না মারলেও তো পারতেন, যদি ঝামেলা হয়। নেহা আর কিছু ভাবে না। সামনে এগোতেই অনেকগুলো মেয়ে এসে নেহাকে ঘিরে ধরে। নেহা সবার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। সব মেয়েগুলো একসাথে বলে ওঠে, থ্যাঙ্কস আপু, বেয়াদব ছেলেগুলোকে এভাবে শিক্ষা দেওয়ার জন্য। ওদের জন্যই আমরা রাস্তায় খুব একটা ভালোভাবে হাঁটতেই পারতাম না। নেহা কিছু বলে না, আরও একবার পিছনে তাকায়ও। পিছনে তাকায় নিলয়কে আরও একবার দেখবে বলে, কিন্তু ততক্ষণে কালো রঙের পাজারো গাড়িটি চলে গেছে ভার্সিটির রোড থেকে। নেহা মুচকি হাসলো, যার হাসির রহস্য কেবল নিলয়। সব কিছু করেছে তো নিলয়। নেহা ভিতরে প্রবেশ করে, আফরিনকে কল দেয়।